সো আমরা স্টার্ট করতে পারি, ঠিক আছে সবাই? জি স্যার। আমরা যে কাজটা করব, গত ক্লাসে আমরা সেলস বাজেট করেছিলাম, আজকে আমরা সিমিলারলি আমরা আসলে পুরো জিনিসটা আবার রিপিট করব, যাতে আমরা কেউ মিস না করি, ঠিক আছে? তো আমরা যদি গত ক্লাসের প্রবলেমগুলো একটু দেখি, সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। আমি এই পর্যন্ত রাখি, কারণ আমাদের আমরা মাস্টার বাজেট থেকে শুরু করেছিলাম। তো আমাদের মাস্টার বাজেটে আমরা প্রথমে বলছিলাম যে আমাদের শুরু হয় সেলস বাজেট দিয়ে, ঠিক আছে? সো সেলস বাজেটে আমাদের ডিপেন্ড করে কয়েকটা কন্ডিশনের উপর: জেনারেল ইকোনমিক কন্ডিশন, ইন্ডাস্ট্রি ট্রেন্ড, মার্কেট রিসার্চ, অ্যান্টিসিপেটেড প্রমোশনাল অ্যাক্টিভিটিস, আপনার মার্কেট শেয়ার কতটুকু আছে, প্রাইস চেঞ্জেস, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, গভর্নমেন্টের রেগুলেশন, এনভায়রনমেন্টাল কন্ডিশন, সো কাস্টমারের চয়েস এন্ড প্রিফারেন্স। এগুলোর উপর বেস করে আমাদের কি হয়, সেলস বাজেটগুলো করতে হয়। সো আমরা লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম যে রয়্যাল কোম্পানি ইজ প্রিপেয়ারিং দ্য সেকেন্ড কোয়ার্টার বাজেট। সো সেকেন্ড কোয়ার্টার বাজেট যদি প্রিপেয়ার করে, তাহলে আমাকে এটার উপর বেস করে তারা কি করছে, এস্টিমেটেড সেলস করেছে, অথবা বাজেটেড সেলস ফোরকাস্ট করেছে ফর দ্য নেক্সট 5 মান্থ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্টে। আর পার ইউনিট সেলিং প্রাইস ছিল 10 পার ইউনিট। সো এটার উপর বেস করে আমরা একটা সেলস বাজেট করব। আমরা যদি সেলস বাজেট করি, আমি একটু ফার্স্টে যাব, কিন্তু আপনাদের কাজ হলো যারা যারা না বুঝবেন তারা কোশ্চেন করে আমাকে স্লো করবেন, ঠিক আছে? আমার কথা বুঝতে পারছেন? সো কেউ যদি না বুঝেন আমাকে কোশ্চেন করবেন, আমার কাছে আমাকে কোশ্চেন করলে কিন্তু আমার সমস্যা না, আমি আমাকে খুশি। জি স্যার। মে, জুন, আমার টোটাল জুন কোয়ার্টার, তো টোটাল জুন কোয়ার্টার আসলো। দেন আমি জুলাই, অগাস্ট, আমার যে ইনফরমেশন গুলো দেওয়া আছে আমি একটু লিখে দিই। তাহলে আমার বাজেটের সেলস অ্যামাউন্ট, আমি লিখি বাজেটের সেলস ইউনিট, আমার ইউনিটস আমার কত আছে এপ্রিলে? 20,000, 50,000, 50,000, 30,000, 30,000। সো আমার এই কোয়ার্টারের জন্য আমার কত হবে? 1 লাখ। আমি যদি জুলাইতে যাই 25,000, 15,000, 25,000 আর 15,000 আমাদের সেলস পার ইউনিট। আমরা যদি যাই 10 টাকা। সো আমি যে কাজটা করতে পারি, আমার জুলাইতে আসবে 10 টাকা, এই জায়গায় আমি 10 টাকা বসাতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে বাজেটের সেলস রেভিনিউ আমার কত হবে? বাজেটের সেলস রেভিনিউ আমাদের পার মান্থ কত হবে সেটা আমরা এই জায়গা থেকে কি করতে হবে, বের করে ফেলতে হবে। সো আমার মনে হয় না কারো কোনো কোশ্চেন আছে, কারণ এই জিনিসটা আমরা গতকালও পড়ছিলাম। কারো কোনো কোশ্চেন আছে? এই সেলস বাজেটের উপর বেস করে আমি একটা বাজেট করব, সেটাকে বলে এক্সপেক্টেড ক্যাশ কালেকশন। ক্যাশ কালেকশন, সো এক্সপেক্টেড ক্যাশ কালেকশনটা বেসড হবে বাজেটের সেলস অ্যামাউন্টের উপর। সো এক্সপেক্টেড ক্যাশ কালেকশন যদি আমরা যাই, আমরা এটা করে ফেলেছিলাম, প্রোডাকশন বাজেট আমরা একটু পরে করব। সো আমরা ওকে, এক্সপেক্টেড ক্যাশ কালেকশন আমাদের বলছে যে আমরা যতগুলো সেলস করছি সবগুলো হলো অ্যাকাউন্টে, অর্থাৎ বাকি সেল করছি। আমার কালেকশন প্যাটার্নটা হলো 70% আমরা যেই মাসে সেল করি সেই মাসে কালেকশন করি, 25% কালেক্টেড ইন দ্য মান্থ অফ ফলোইং সেল, আমরা যে মাসে সেল করি তার পরের মাসে কালেকশন করি, 5% আমার কখনো কালেকশন হয় না। আর মার্চ 31 আমার অ্যাকাউন্ট রিসিভেবল ব্যালেন্স ছিল 30,000। তো এই টাকাটা আমি কবে কালেকশন করবো? আমরা যদি আমাদের সেলস প্যাটার্ন গুলো দেখি, যে মাসে সেল করি সেই মাসে আমার 70% কালেকশন হয়, আর বাকি 25% কালেকশন হয় আমার পরের মাসে। তার মানে এই যে মার্চের 31 তারিখের রিসিভেবলটা ছিল, এটা মার্চের সেলসের যে ব্যালেন্সটা আছে অনেক কাছে তার, অর্থাৎ এই অ্যামাউন্টটা তাহলে আমি কোন মাসে কালেক্ট করব? আমি এপ্রিল মাসে কালেক্ট করব। তো আমার অ্যাকাউন্ট রিসিভেবল আমরা যদি জানি, অ্যাকাউন্ট রিসিভেবল মার্চ 31, এটা আমি কবে কালেকশন করব? এপ্রিল মাসে আমি কালেকশন করব, ঠিক আছে? এবার আমরা আসি এপ্রিল সেলস।
এপ্রিল সেলসের আমি যে সেলস করছি তার 70% আমি কোন মাসে কালেকশন করবো? এপ্রিলে কালেকশন করবো। আর বাকি 25% কোন মাসে কালেকশন করবো? মেতে। এর পরের মাসে কালেকশন করবো। আমরা যদি মের সেলসে আছি, মে মাসে যে সেলস করেছি তার 70% আমি মে মাসে কালেকশন করব, আর বাকি স্যার 25% আপনি আমি কি সবাইকে মিউট করে দিবেন? 25% এর পরের মাসে কালেকশন করছি। জি জি, আর স্যার সবাইকে একটু মিউট করে দেন। তাহলে আমি আমি বললাম যে আমি মে মাসে যে সেল করেছি তার 70% আমি মে মাসে সেল করেছি, আর জুন মাসে মে মাসের 25% জুন মাসে আমি সেল করেছি। এবার যদি জুন মাসে আমি যাই, জুন সেলস, তাহলে জুন সেলসের আমি 70% আমি জুন মাসে কালেকশন করব, আর বাকি 20% আমি কালেকশন করব জুলাইতে। 25% কালেকশন করব জুলাইতে। তাহলে আমার দেখেন আমার কোয়ার্টারটা কি পর্যন্ত রিপ্রেজেন্ট করে? এপ্রিল, মে, জুন। সো আমার জুলাইয়ের সেলস এর এই জায়গায় আনার দরকার নেই। তো আমার যেহেতু জুনের সেলস পর্যন্ত রিপ্রেজেন্ট করছে, সো আমি এই টোটাল কালেকশন দেখে নিতে পারি। টোটাল কালেকশন, সো আমার টোটাল কালেকশন কত হবে? সো আমার টোটাল কালেকশন আমি এই জায়গায় করে ফেলতে পারি। তাহলে আমি যদি জুনের কোয়ার্টারে আমি যাই, সো আমার এখানে আমি কি করতে পারি? ওটাকে সাম আপ করে ফেলতে পারি। হ্যাঁ, সাম করতে পারি না? সো আমার কি হলো? আমার টোটাল কালেকশনটা বেরিয়ে গেল। কারো কোনো কনফিউশন আছে এই জায়গায় এই পর্যন্ত? তাহলে দেখেন আমার যেহেতু জুন কোয়ার্টারের জন্য আমি আসলে করছি কাজটা, তো জুন কোয়ার্টারে আমার কত সেল হয়েছে এবং তার কালেকশন কত ভাবে বেড়ে গেছে। এই যে 75,000 এই জায়গায় আমার জুলাইতে রিসিভেবল আছে, অর্থাৎ জুনের 30 তারিখে 30 তারিখে আমার রিসিভেবল হিসাবে থাকবে জুনের সেলসের 25%। তো এটা আমার ব্যালেন্স শিটে শো হবে কোথায়? শোজ ইন ব্যালেন্স শিট অ্যাজ অ্যাকাউন্ট রিসিভেবল ইন জুন 30। তাহলে জুন 30 তারিখে এটা আমার কি হবে? আমার অ্যাকাউন্ট রিসিভেবল হিসাবে কি হবে? ব্যালেন্স শিটে শো করবে। এ পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? আশা রাখি যে এ পর্যন্ত কারো কোনো কনফিউশন নেই। তো এটার উপর বেস করে আমি এখন কি করব? প্রোডাকশন বাজেটটা করব। সো প্রোডাকশন বাজেট যখন করব, সো প্রোডাকশন বাজেটটা হলো আমাদের যখন সেলস বাজেট কমপ্লিট হবে, বেসড অন সেলস বাজেট যে আমরা কত ইউনিট সেলস করব সেটার উপর বেস করে আমার কি করতে হবে? প্রোডাকশন বাজেট করতে হবে। প্রোডাকশন বাজেটের সময় আমার দুটো জিনিস কনসিডার করতে হবে। একটা হলো আমি এন্ডিং ইনভেন্টরি আসলে কতটুকু ম্যানেজ করতে হবে। তাহলে প্রোডাকশন বাজেটের সময় আমার দুটো জিনিস আসবে। একটা হলো আমার প্রোডাকশন রিকোয়ারমেন্ট প্লাস এন্ডিং ইনভেন্টরি, আমি এই দুইটা কতটুকু করব। তো এই দুইটার উপর বেস করে আমাকে কি করতে হবে? প্রোডাকশন বাজেটটা করতে হবে। ঠিক আছে? তাহলে প্রোডাকশন বাজেটে আমার কি করতে হবে? আমাকে প্রথমে সেলস বাজেট কত ইউনিটটা আমাকে সেটা জানতে হবে, প্লাস আমার এন্ডিং ইউনিটের রিকোয়ারমেন্ট কত সেই জায়গায় যেতে হবে। তাহলে আমার টোটাল রিকোয়ারমেন্টটা কত আছে সেটা বেরোবে। তার থেকে যদি আমার কিছু অ্যাভেলেবেল বিগিনিং এ থাকে তাহলে সেটা বাদ দিলে আমার কি হবে? টোটাল প্রোডাকশন নিডস বা রিকোয়ারমেন্ট কত সেটা আমার বের হয়ে যাবে। আমি যদি এই প্রবলেমটা আসি, এটা অলরেডি আমাকে বলছে যে সেলস বাজেট কমপ্লিট হয়েছে, তো নাও উইল প্রিপেয়ার প্রোডাকশন বাজেট। আর প্রোডাকশন বাজেট করার সময় আমার সবসময় মনে রাখতে হবে আমি যতগুলো আইটেম সেল করি আমি ততগুলো আইটেমই প্রোডাকশন করি না, কারণ ইটস এ বেস্ট এস্টিমেট, আমার অ্যাকচুয়াল সিনারিও না। তো অ্যাকচুয়াল সিনারিওতে আমার কাস্টমার ডিমান্ড কি হতে পারে? বাড়তে পারে, কমতে পারে। যদি কোনো কারণে কাস্টমার ডিমান্ড বাড়ে আর আমরা এই কাস্টমার ডিমান্ডকে অ্যান্টিসিপেট করতে না পারি, তাহলে এই কাস্টমার কি করবে? আমার কম্পিটিটিভ কোম্পানিতে চলে যাবে। সো আমার কমপ্লিমেন্টারি প্রোডাক্টগুলো সে বা কম্পিটিটরের প্রোডাক্টগুলো সে কি করবে? রিসিভ করবে। কারণ এমন হতে পারে সেই কাস্টমারটা আর নেভার আমার কোম্পানিতে নাও আসতে পারে। সো আমি আমার প্রসপেক্টিভ যে কাস্টমার আছে তাদের যদি কোনো অ্যান্টিসিপেটেড ডিমান্ড থাকে, সেই ডিমান্ডটা যাতে আমি ফুলফিল করতে পারি সেই জন্য আমি কি করবো? একটা এন্ডিং ইনভেন্টরি অবশ্যই মেনটেন করব। ঠিক আছে? এবার আমরা আসি প্রোডাকশন বাজেটে আমাকে বলছে যে showing the units that must be produced to meet anticipated sale। তো আমাকে প্রথমে চিন্তা করতে হবে আমার বাজেটের সেলস ইউনিট কত। তো বাজেট সেলস ইউনিটের সাথে আমার ডিজায়ার ফিনিশ গুড ইনভেন্টরি কত হবে সেটা অ্যাড করতে হবে, এবং সেটা থেকে যদি আমি
বিগিনিং ফিনিশ গুলো বাদ দেই তাহলে আমার রিকোয়ার্ড প্রোডাকশন কত সেটা বের হয়ে যাবে। তো এই জায়গায় যদি আমরা দেখি আমাদের প্রোডাকশন বাজেটে রয়্যাল কোম্পানি ওয়ান্টস এন্ডিং ইনভেন্টরি টু বি ইকুয়াল টু 20% অফ দ্য ফলোইং মান্থস বাজেটেড সেলস। তার মানে আমি যে মাসে আমি যদি কোনো একটা পার্টিকুলার মান্থে প্রোডাকশন বাজেট করতে যাই তাহলে যে এন্ডিং ইনভেন্টরিটা আমার ম্যানেজ করতে হবে এটা হলো পরবর্তী মাসের আমার যে অ্যান্টিসিপেটেড বাজেটের সেলস আছে সেটা 20% আমাকে এই মাসে মেনটেন করতে হবে। আর এখানে বলা আছে যে মার্চের 31 তারিখে সে 4000 ইউনিট তার হাতে আছে, তো এপ্রিল মাসে বিগিনিং ব্যালেন্স হিসেবে শুরু করবে 4000। তো আমি যদি বাজেটটা তৈরি করতে যাই তাহলে আমার কি হবে, একটা বাজেটের সেলস থাকবে, এই বাজেটের সেলস গুলো আমি নিব, এটার সাথে আমার ডিজাইন এন্ডিং ইনভেন্টরিটা আমি সাম করব, করলে আমার টোটাল নিডস কত সেটা বের হবে। সেটা থেকে যদি আমি বিগিনিংটা বাদ দিই তাহলে আমার রিকোয়ার্ড প্রোডাকশন কত সেটা বের হয়ে যাবে। তাহলে আমি যদি এই জায়গায় যাই তাহলে আমার প্রথমে কি করতে হবে, বাজেটের সেলস অ্যামাউন্টটা আমাকে বের করতে হবে। তাহলে আমি এই জায়গা থেকে আমি মান্থের নামগুলো নিয়ে আসি, আমি এই জিনিসটা পুরোপুরি আমি এখানে আসি। আমার বাজেটের সেলস কত, বাজেটের সেলস ইন ইউনিটস কত আছে আমার, এখান থেকে আমি অ্যামাউন্ট গুলো কি করি একটু সুন্দর করে নিয়ে আসি। স্যার বাজেট সেলস কি প্রতিবারই লিখতে হবে না প্রথমে যে লিখছি ওইটা দেখে পরবর্তীতে স্টেপ কন্টিনিউ করলে কোনো না সমস্যা না আপনি লিখতে হবে প্রত্যেকটা, এটা প্রত্যেকটা আলাদা আলাদা বাজেট, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল বাজেট। তো আপনাকে এটা করতে হবে, অ্যাড করতে হবে কি বলেন, ডিজায়ার্ড Add ending inventory. ডিজায়ার্ড ফিনিশ গুড ইনভেন্টরির জন্য আমরা আসবো। আমরা বলছি যে পরবর্তী মাসের যে আমার অ্যান্টিসিপেটেড বাজারের সেলস হবে তার 20% আমি কি করব, এন্ডিং ইনভেন্টরি মেইনটেইন করব। তার মানে পরবর্তী মাসের সেল হলো আমার 50,000 মেতে, এটা 20% আমি কি করব, এপ্রিলে মেইনটেইন করব। আর কোনো কনফিউশন আছে? সিমিলারলি আমি যদি জুনেটে যাই, দেখেন মেতে যাই, মেতে হলো জুনে যে সেল করব তার 20% আমি মেতে মেইনটেইন করব। সিমিলার জুনে যখন যাব তখন আমার যে জুলাইয়ের সেলস আছে তার 20% আমি কি করব, জুনে মেইনটেইন করব। তাহলে কোনো কনফিউশন আছে? তাহলে আমার টোটাল ইনভেন্টরি রিকোয়ারমেন্ট কত, যোগ করে দিতে হবে। রিকোয়ারমেন্ট আমার হলো এটা প্লাস এটা, তাই না? তার কোনো কনফিউশন আছে? তার কোনো কনফিউশন আছে? না স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে। আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ প্লিজ, কোশ্চেন থাকলে তো বেটার, বলেন। স্যার বলেন। এখানে যে স্যার আমরা যে এন্ডিং ইনভেন্টরিটা যে রাখছি স্যার এই জি এই ফলোইং মান্থস একটা জি। এর উপর একটা পার্সেন্টেজ করেছে, এটা কি স্যার কোনো মানে এই ইউনিফর্ম রুল নাকি না না না, এটা ম্যানেজমেন্টের ডিসিশনের উপর। আমার এই প্রবলেমে বলে দিচ্ছে যে কোম্পানি আমি ওয়াইজ ডিজাইন ভ্যারি করবে? ইনভেন্টরি আমার পলিসি পরবর্তী মাসের 20 সেলসে 20% হবে। আপনি এরকম বলতে পারেন যে না আমি ইনভেন্টরি রাখবই না। আবার হইতে পারে আপনি বলতে পারেন যে না আমি আমি এই পরবর্তী মাসে না, আমি 2 মাস পরে যে সেলস করব তার 5% রাখবো। ইটস আপ টু দ্য ম্যানেজমেন্ট, তারা কিভাবে চিন্তা করছে, ঠিক আছে? আপনি কি আমার পথে জি ক্লিয়ার স্যার। হয়েছে? লেস কি হবে, জি স্যার। লেস কি হবে, জি স্যার। বিগিনিং ফিনিশ। আমার বিগিনিং কত আছে, 4000 ছিল প্রবলেমটাতে যদি আমরা যাই, বিগিনিং এ ছিল 4000 ইউনিটস, 4000 ইউনিটস, তাই না? এটাই আমার একটা করা ঠিক হয় নাই, স্যার এন্ডিং এ স্যার 10,000 যোগ 5,000 হচ্ছে। আমি দেখছি, আমি এখনো করি নাই। ওকে এখন আমরা ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? তাহলে প্রোডাকশন নিডস কত, 26,000। কত হবে আমার 30,000 মাইনাস এই জায়গাটা আপনারা এটা করবেন না, আমি প্রোডাকশন নিডস এটা হবে। কারো কোনো কনফিউশন আছে এই জায়গায়? এবার যদি আমরা মে মাসে আসি, মে মাসের বিগিনিং ইনভেন্টরি কি হবে, 10,000 স্যার। এপ্রিল মাসের ক্লোজিংটা, তাই না? ইয়েস স্যার। এবার জুন মাসের ক্লোজিংটা কত হবে, বিগিনিং হবে মে মাসের ক্লোজিংটা। এন্ডিং। এবার আসি আমরা কোয়ার্টার ইনফরমেশন। কোয়ার্টার বলতে এপ্রিল মে জুন তিনটা আলাদা মান্থ না, অনলি একটা পিরিয়ড হিসেবে আমরা কনসিডার করব। তাহলে এই কোয়ার্টারে আমার ক্লোজিং হবে জুন মাসের ক্লোজিং, 5,000। আর এই কোয়ার্টার বিগিনিং হবে আমার এপ্রিল মাসের বিগিনিং। ওপেনিং। হ্যাঁ 4000। কারো কোনো কনফিউশন আছে কিনা এই জায়গায় বলেন? না স্যার এটা পারতাম না। আছে কারো কোনো কনফিউশন?
আর জুলাই মাসে আমার স্যার আরেকবার একটু রিপিট করলে ভালো হতো স্যার। হ্যাঁ বলতেছি, বলছি যে আমরা যখন কোয়ার্টার ইনফরমেশন বের করবো, মান্থ ওয়াইজ ইনফরমেশন ইউজ করলে মান্থ ওয়াইজ আমরা চিন্তা করবো। যখন কোয়ার্টার ওয়াইজ করবো তখন কোয়ার্টারটা হলো আমার একটা পিরিয়ড, সিঙ্গেল পিরিয়ড। তার মানে কোয়ার্টারের জন্য এন্ডিং ইউনিট হবে ওই কোয়ার্টারের শেষে যেটা থাকে, আর কোয়ার্টারের বিগিনিং হবে ওই কোয়ার্টারের বিগিনিং যেটা থাকে। জুন কোয়ার্টারে আমার ক্লোজিং কত হবে? জুনের শেষে যেটা থাকে ইনভেন্টরি সেটা। আর জুন কোয়ার্টারের বিগিনিং কোনটা হবে? শুরু হয় কোনটা মাস থেকে? এপ্রিল মাস থেকে। তাহলে এপ্রিলের বিগিনিং যেটা থাকে সেটা হলো আমার জুন কোয়ার্টারের বিগিনিং। জি স্যার। জি স্যার। এটা কিন্তু আমরা সবাই ভুল করি, পরীক্ষায় 95% মানুষ ভুল করে এই জায়গাটায়। ঠিক আছে, এটা ক্লিয়ার কিনা আপনারা এটা বলেন আমাকে। জি স্যার, বুঝতে পেরেছি। এই যে 5000 কিভাবে আসছে সেটা ক্লিয়ার কিনা, আর 4000 কিভাবে আসছে সেটা ক্লিয়ার কিনা? স্যার ক্লিয়ার স্যার। তাহলে আমাদের যদি এটা জুন না হয়, আমার যদি অন্য কিছু হতো, তাহলে আমরা যদি একটা ইয়ারের করতাম, তাহলে ইয়ারের বিগিনিং হলো জানুয়ারি 1, ইয়ারের ক্লোজিং হবে ডিসেম্বরের ক্লোজিং। আমরা যদি হাফ ইয়ারলি করতাম, তাহলে ইয়ারের হাফ ইয়ারলি বিগিনিং হবে জানুয়ারি 1 আর ক্লোজিং হবে জুন 30। ঠিক আছে, তাহলে আমাদের প্রোডাকশন রিকোয়ারমেন্ট কি বের করে পারছি? ইয়েস স্যার। আর কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন আছে? হ্যাঁ স্যার। তাহলে আমরা কি করলাম, প্রোডাকশন রিকোয়ারমেন্ট দেখেন এপ্রিলে 26,000, আমাদের মেতে 46,000, জুনে 29,000, আর টোটাল এই কোয়ার্টার হলো 1,01,000। আমি সেটা করতে পারলাম। তারপর আমরা যেহেতু প্রোডাকশন বাজেট হয়ে গেছে, প্রোডাকশন বাজেটের উপর আমরা কি করতে পারি? ডাইরেক্ট মেটেরিয়াল বাজেট করতে পারি না? ডাইরেক্ট মেটেরিয়াল বাজেট করতে পারি নাকি না পারি না বলেন? স্যার পারি। স্যার আচ্ছা, এটা মানে আমি উল্টা লিখছি, টোটাল নিডস, এটা হবে টোটাল রিকোয়ারমেন্ট। ঠিক আছে, এবার আমরা কি করব, ডাইরেক্ট মেটেরিয়াল বাজেটটা করব। ঠিক আছে, ডাইরেক্ট মেটেরিয়াল যখন বাজেট করব তখন আমার ডাইরেক্ট মেটেরিয়াল ইনফরমেশন এই জায়গায় দেওয়া থাকবে। ডাইরেক্ট মেটেরিয়াল বাজেট, at Royal Company 5 pounds of materials are required per unit of production। তার মানে আমি জানি যে প্রোডাকশন রিকোয়ারমেন্ট কত, এই প্রোডাকশন রিকোয়ারমেন্ট যদি আমি 5 পাউন্ড দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে আমার কি হবে, র মেটেরিয়াল রিকোয়ারমেন্ট কত সেটা জানা যাব। এখন দেখেন বলছে ম্যানেজমেন্ট ওয়ান্টস materials on hand at the end of each month equal to 10% of the following month's production। তার মানে পরবর্তী মাসের প্রোডাকশনের জন্য যতগুলো র মেটেরিয়াল লাগবে তার 10% আমার র মেটেরিয়াল হিসেবে কি করতে হবে, মেইনটেইন করতে হবে এন্ডিং র মেটেরিয়াল হিসেবে। আর মার্চের 31 তারিখে আমার 13,000 মেটেরিয়াল কি ছিল, হাতে ছিল, আর প্রত্যেকটা পাউন্ডের মেটেরিয়াল কস্ট আছে 40 সেন্ট। সো আমাকে কি করতে হবে, ডাইরেক্ট মেটেরিয়াল বাজেট করতে হবে। ডাইরেক্ট মেটেরিয়াল বাজেট যদি যাই তাহলে আমার কি হবে, প্রথমে আমার প্রোডাকশন কত ইউনিট করছি সেটার উপর ডিপেন্ড করবে। তো আমরা প্রথমে আসি, আমার প্রোডাকশন এই অ্যামাউন্টটা, তাই না? কারো কোনো কনফিউশন আছে? থাকলে বলবেন। আমার প্রোডাকশন ইউনিট কত, এই জায়গায় টোটাল ইউনিট প্রোডাকশন রিকোয়ারমেন্ট ইউনিটস। ঠিক আছে, তাহলে র মেটেরিয়াল পার ইউনিট কত লাগতেছে, বলেন কত? 5। তাহলে কোনো কনফিউশন আছে? র মেটেরিয়াল 5। তাহলে আমার দেখেন আমরা কি করছি, মেটেরিয়াল পার পাউন্ড কতটুকু, পার ইউনিট কতটুকু লাগছে সেটা আমরা লিখছি। তাহলে আমার প্রোডাকশন নিডস কত হবে, প্রোডাকশন নিডস কত হবে? আমরা 26,000 কে যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, প্রোডাকশন নিডসটা কত হবে সেটা বেড়ে যাবে। তার কোনো কনফিউশন আছে? আমার এই যে অগাস্টেরটা আমরা নিব না, অগাস্টেরটা আমরা বের করছি না, এই যে অগাস্টটা আমরা, ঠিক আছে। এখন অগাস্টেরটা আসবে না, কারণ অগাস্টের আমি এই জিনিসগুলো করিনি, আমরা করতে পারতাম আমরা করিনি। ঠিক আছে, সো আমার জুলাই পর্যন্ত আমরা করলাম, প্রোডাকশন নিডসটা আমরা করলাম। এবার দেখেন আমি বলছি আমার অ্যাড করতে হবে কি, আমার এন্ডিং। আপনারা সবাই চোখ আছেন, সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। এবার আমরা অ্যাড করব কি বলেন, ডিজায়ার এন্ডিং ইনভেন্টরি, এন্ডিং আরএম, তাই না? এন্ডিং আরএম ডিজায়ার আমার কত বলেছে দেখেন তো, 10% অফ দ্য ফলোইং মান্থস প্রোডাকশন। তাহলে আমার 10% কি করতে হবে, এর পরের মাসে যে প্রোডাকশন যেটা রিকোয়ারমেন্ট সেটা 10% আমাকে কি করতে হবে,
মেনটেন করতে হবে। তার কোনো কনফিউশন আছে? জি জি বলেন। স্যার 33 নম্বর রোতে লাইনটা কি প্রোডাকশন নিড হবে নাকি র মেটেরিয়াল নিড হবে স্যার? RM needs। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে? জি প্লিজ বলেন। তাহলে দেখেন, আমি যদি ডিজায়ার এন্ডিংটা আমি এন্ডিংটা যোগ করি তাহলে আমার কি লাগবে? আমার দেখেন এই জায়গায় কি বলছে, আমাদের প্রোডাকশন ইউনিট কত সেটা আমরা লিখেছি, সাথে মেটেরিয়াল আমার RM প্রতি ইউনিট করতে কত লাগে সেটা আছে, যেটার পর আমার প্রোডাকশনে র মেটেরিয়াল নিডস, এই জায়গায় আসলে RM নিডস লিখে র মেটেরিয়াল নিডস ফর প্রোডাকশন দিয়ে দেন, তাহলে আমাদের ঝামেলাটা শুরু হয়ে যাবে। তারপর এটার সাথে আমরা কি করবো, ডিজাইন এন্ডিং ইনভেন্টরি আমরা যোগ করব। যোগ করলে আমার কি আসবে, টোটাল RM নিডেড, RM কতটুকু নিডেড সেটা আমার বেরোবে। এটার সাথে আমরা যদি বিগিনিংটা বাদ দেই, বিগিনিং RM বাদ দিই, তাহলে আমার কি হবে দেখেন, বিগিনিংটা আমরা যদি বাদ দেই তাহলে আমার কি করতে হবে, RM নিডস টু পারচেজ, মেটেরিয়াল আমার কতটুকু পারচেজ করতে হবে। কারো কোনো কোশ্চেন আছে? তাহলে দেখেন আমার র মেটেরিয়াল নিডস ফর প্রোডাকশন এটা, এটার সাথে আমি কি করব, ডিজাইন ইনভেন্টরি যোগ করব। আমি যোগ করে দিলাম, ভালো এটা থেকে আমি কি করব, বিগিনিংটা বাদ দিব। বিগিনিং আমার কত আছে, নেট কই পাইলা? 13,000। তাহলে আমার পারচেজ কতটুকু করব? এই পর্যন্ত কারো কোনো কনফিউশন থাকলে বলেন। আমি আবার বলছি, আমার প্রোডাকশন রিকোয়ারমেন্ট হলো আগে যে প্রোডাকশন আমি তৈরি করেছি বাজেট, তার থেকে আমার প্রোডাকশন কতটুকু করছি সেটা আমার বের হয়েছে। তো এই জায়গায় আমি প্রোডাকশন রিকোয়ারমেন্ট না লিখে লিখে দিই প্রোডাকশন ইউনিট, সবচেয়ে ভালো হবে। আমার প্রোডাকশন কত করছি, প্রোডাকশন ইউনিট ছিল আমার আগের যে প্রোডাকশন বাজেট আছে তার থেকে বের করলাম 26,000, 46,000, 29,000, টোটাল 1,01,000, আর জুলাইতে 23,000। আমার প্রতিটা ইউনিট প্রোডাকশনের জন্য র মেটেরিয়াল লাগে 5 পাউন্ড। তো 5 দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আমার কি হবে, এই প্রোডাকশনের জন্য আমার র মেটেরিয়াল কতটুকু লাগবে সেটা বের হয়ে যাবে। এবার আমরা আসি, এই যে র মেটেরিয়াল রিকোয়ারমেন্ট প্রোডাকশন, এটার সাথে আমার একটা ডিজাইন এন্ডিং ইনভেন্টরি বা র মেটেরিয়াল ইনভেন্টরি আমার কি করতে হবে, মেইনটেইন করতে হবে। এটা যদি মেইনটেইন করতে যাই তাহলে আমার কি করতে হবে, এটা সবসময় হবে পরবর্তী মাসে আমি যে পড়াশোনা করব তার 10%। তো আমার পরবর্তী মাসে যে পড়াশোনা করবো তার জন্য যে র মেটেরিয়াল লাগবে তার 10% আমি মেইনটেইন করবো। করলে আমার যোগ করলে আমার আসবে র মেটেরিয়াল আমার কতটুকু আমার লাগছে। এবার আমরা যদি বিগিনিংটা আমরা মাপ দেই তাহলে আমার র মেটেরিয়াল কতটুকু পারচেজ করতে হবে সেটা বের হয়ে যাবে। তাহলে মে মাসের আমার বিগিনিং কত হবে, এপ্রিল মাসের এন্ডিং, আমার জুন মাসের বিগিনিং কি হবে বলেন, এন্ডিং। তাহলে আমি কি করতে পারি, এটার উপর বেস করে আমি জিনিসটা তৈরি করতে পারি। এবার আসি আমরা জুন কোয়ার্টারের ডিজাইন র মেটেরিয়াল এন্ডিং কত হবে, 11,500। 11,500। আর আমার বিগিনিং কি হবে, 13,000। তাহলে টোটাল এই কোয়ার্টারে আমরা কি বের করতে পেরেছি র মেটেরিয়াল কতটুকু পারচেজ করতে হবে। জি স্যার। RM প্রাইস পার পাউন্ডস, পার পাউন্ডস এর প্রাইস কত আমার বলছে 0.40 না। তাহলে র মেটেরিয়াল কস্ট কত, আমরা কি বের করতে পারছি? আর কোনো কোশ্চেন আছে একটা বলেন। আর কোনো কোশ্চেন থাকলে বলেন। আমার পার পাউন্ডের র মেটেরিয়াল কতটুকু, $0.4 বা 0.4 সেন্ট। এই দেখেন মেটেরিয়াল কস্ট 0.4 সেন্ট হলো পার পাউন্ড, মানে $0.4 পার পাউন্ড কিনতে লাগে। তাহলে আমার এই র মেটেরিয়াল নিডস টু পারচেজ এটা কিসে, পাউন্ডে, LBS পাউন্ডে, এই জায়গায় যা কিছু আছে সবগুলো কি পাউন্ডস। তাহলে আমার র মেটেরিয়াল আমি যত পাউন্ড পারচেজ করব তাকে যদি আমি পার র মেটেরিয়াল প্রাইস পার পাউন্ড দিয়ে আমি মাল্টিপ্লাই করি তাহলে আমার কি হবে, আমার টোটাল র মেটেরিয়াল কস্ট কত সেটা বের হয়ে যাবে। এই জায়গায় কারো কোনো কনফিউশন আছে কিনা বলেন।
কার কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? না স্যার। তাহলে আমরা র মেটেরিয়াল কতটুকু পারচেজ করবো সেটা আমরা বের করে ফেলেছি। আমরা একটু ম্যাচ করে যাই যে আমাদেরটা আসলে ঠিক আছে কিনা। দেখেন র মেটেরিয়ালস টু বি পারচেজ 1,40,000, 2,21,500, 1,42,000 আর 5,03,500। তার মানে আমাদের ঠিক আছে। তারপর আমরা কি করলাম, ডিজাইন ইনভেন্টরি কিভাবে করতে হয় সেটা দেখিয়েছে, তো আমরা এটা দেখছি না। এবার আমরা সেই এক্সপেক্টেড কালেকশন আমরা অলরেডি করে ফেলেছি, সো এটা নিয়ে আমাদের ঝামেলার দরকার নাই। এবার আসি এক্সপেক্টেড ক্যাশ ডিসবার্সমেন্ট ফর মেটেরিয়াল। তাহলে র মেটেরিয়াল কস্ট আমরা এই জায়গায় বের করেছি, তো এটা আমরা একটু পরে আবার দেখব, এটা আমরা একটু কালা করে রাখি। এবার আমরা কি করব, এক্সপেক্টেড ক্যাশ ডিসবার্সমেন্ট ফর র মেটেরিয়াল আমরা বের করি। ক্যাশ ডিসবার্সমেন্ট যদি বের করতে যাই তাহলে আমার কি করতে হবে, আমার র মেটেরিয়াল কস্ট জানতে হবে। তাহলে আমার র মেটেরিয়াল কস্ট কত, কোন মাসের কথা আমরা তো জানি, তাই না? জানি না? তাহলে র মেটেরিয়াল কস্ট আমি এই জায়গায় লিখলাম, আমি মান্থে ইনফরমেশন গুলো নিয়ে আসলাম। কারণ কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? র মেটেরিয়াল কস্ট দেখেন, আমরা যদি যাই র মেটেরিয়াল কস্টের কাছে কি বলছে, রয়্যাল প্রাইস 0.40 per pound for its raw material. Therefore, 1/2 of a month's purchase are paid for in the month of purchase. আমরা যে মাসে পারচেজ করি সেই মাসে অর্ধেক পেমেন্ট করি, and the other half is paid in the following month. তার মানে বাকি 50% হলো পরের মাসে পেমেন্ট করি। মার্চের 31 তারিখে অ্যাকাউন্ট পেয়েবল ব্যালেন্স আছে 12,000। তাহলে মার্চের 31 তারিখে যে ব্যালেন্সটা আছে সেটা আমরা কি করব, এপ্রিল মাসে পে করব। তাহলে অ্যাকাউন্ট পেয়েবল আমরা যদি আসি ক্যাশ কালেকশন, ক্যাশ পেমেন্টটা যদি বের করতে যাই, অ্যাকাউন্ট পেয়েবল মার্চ 31 আমার কত আছে, 12,000, আমি এটা লিখলাম। এবার আসি এপ্রিল পারচেজ, এপ্রিলের পারচেজ, এপ্রিলে যেটা পারচেজ করি তার 50% আমি কবে পেমেন্ট করব, এপ্রিলে পেমেন্ট করব। বাকি 50% কি কবে পেমেন্ট করব, মেতে পেমেন্ট করব। এবার আসি মে পারচেজ, মে মাসে যে পারচেজ করছি তার 50% আমি মেতে পেমেন্ট করব, এবং বাকি 50% আমি কিসে পেমেন্ট করব, জুনে পেমেন্ট করব। এবার আসি জুন পারচেজ, জুনে যে পারচেজ করছি তার 50% আমি জুনে পেমেন্ট করব, বাকি 50% আমি জুলাইতে পেমেন্ট করব। এবার এক্সপেক্টেড ক্যাশ ডিসবার্সমেন্ট যদি বের করতে যাই, তাহলে আমার কতটুকু হবে, এবার আমরা আসি জুন কোয়ার্টারের টোটালটা যদি আমরা বের করতে যাই, এখানে কারো কোনো কোশ্চেন আছে? তাহলে দেখেন এপ্রিল মাসে আমার কালেকশন হবে 40,000, মে মাসে কালেকশন হবে 72,300, জুন মাসে কালেকশন হবে 72,700, টোটাল কোয়ার্টার হলো 1,85,000। আর জুলাই মাসে আমার একটা অ্যাকাউন্ট পেয়েবল ক্রিয়েট হবে, এটা হলো অ্যাকাউন্ট পেয়েবল অন ব্যালেন্স শিট, কোন মাসে হবে, জুন 30। জুন 30-এ এই যে 28,400 আছে, এই 400টা আমার ব্যালেন্স শিটে কি করতে হবে, জুনের 30 তারিখে অ্যাকাউন্ট পেয়েবল হিসেবে শো করতে হবে। আমরা এবার যদি এটাতে যাই তাহলে দেখেন অ্যাকাউন্ট পেয়েবল আছে 12,000, আর এপ্রিলে যে পারচেজ হয় তার 28,000 হলো এপ্রিলে, বাকি 28,000 হলো আমার মেতে পেমেন্ট করতে হবে। আমি যদি এরপরটা যাই, মে যে পারচেজ আছে সেটা 50% হলো আমার মেতে, বাকিটা হলো জুনে পেমেন্ট করতে হবে। মানে 50% মেতে আর বাকিটা জুনে পেমেন্ট করেছি। এবার আমরা যাই জুনে, জুনে যে পারচেজ হয় তার 50% জুনে আর বাকিটা হলো জুলাইতে পেমেন্ট করতে হবে। আমরা যেহেতু এটা জুন কোয়ার্টার ইনফরমেশন নিচ্ছি, তো জুন কোয়ার্টারে আমার টোটাল কত আসছে, 1,85,000, এটা আমরা অলরেডি করে ফেলেছি। এই জায়গা পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন আছে? না স্যার। ওকে, আমরা তাহলে কি কি করলাম, আমরা প্রথমে বাজেট সেলস বাজেটটা করলাম, সেলস বাজেটের উপর বেস করে এক্সপেক্টেড ক্যাশ কালেকশন বাজেট তৈরি করলাম, তারপর প্রোডাকশন বাজেট করলাম, প্রোডাকশন বাজেটের উপর বেস করে আমরা কি করলাম, মেটেরিয়াল বাজেট করলাম, দেন আমরা কি করলাম, ক্যাশ ডিসবার্সমেন্টটা করলাম মেটেরিয়ালের উপর, এক্সপেক্টেড ক্যাশ ডিসবার্সমেন্ট ফর মেটেরিয়াল। এবার
এবার আমরা লেবার বাজেট করব। কি করব? লেবার বাজেট। লেবার বাজেটের ক্ষেত্রে দেখেন কি বলছে, at Royal each unit of product requires 0.05 hours of direct labor hour। তাহলে আমি প্রোডাকশন করছিলাম কত, আমি এটা আগে নিয়ে আসি তারপর আমার টোটাল প্রোডাকশন করছিলাম কত বলেন তো, এটা হলো আমার প্রোডাকশন বাজেট। তারপর টোটাল প্রোডাকশন হলো আমার এই অ্যামাউন্টটা, তাই না? কারো কোনো কনফিউশন আছে বলেন? টোটাল প্রোডাকশন এটা হলো প্রোডাকশন, আমার টোটাল প্রোডাকশন আমরা প্রোডাকশন বাজেট থেকে যেটা পেয়েছি সেটাই জায়গায় জাস্ট আমি বসে দিয়েছি। এখন আসি কি বলছে, ইচ ইউনিট অফ প্রোডাক্ট রিকোয়ার্ড লেবার আওয়ার, তাহলে ডিরেক্ট লেবার আওয়ার ফর ইচ ইউনিট আমার কত আসে, কত বলেছে 0.05 এই অ্যামাউন্ট আমার লাগছে। আমি এটা প্রতিটাতে যদি এটা বসে দিই, ঠিক আছে? তাহলে আমার টোটাল আমার লেবার আমার কতটুকু লাগবে, বা ডিরেক্ট লেবার আমরা বুঝি, টোটাল ডিরেক্ট লেবার আমার কতটুকু হবে, মাল্টিপ্লাই করে দিব স্যার, প্রোডাকশন ইউনিট আর পার ইউনিট দিয়ে দিচ্ছি। মাল্টিপ্লাই আমি করে দিলাম। কারো কোনো কনফিউশন আছে? আমি জাস্ট কি করলাম, মাল্টিপ্লাই করে দিলাম যে টোটাল প্রোডাকশন হলো 26,000, এটাকে প্রতিটা প্রোডাকশন করতে আমার 0.05 লাগে। সো আমি যদি গুণ করে দেই তাহলে আমার কি হবে, টোটাল ডিরেক্ট লেবার আওয়ার রিকোয়ার্ড ফর প্রোডাকশন এটা আমার বের হয়ে যাবে। এবার আমরা আসি পার আওয়ার লেবার কস্ট কত। দ্য কোম্পানি হ্যাজ এ নো লে অফ পলিসি, সো অল এমপ্লয়ি উইল বি পেইড ফর 40 আওয়ার্স অফ ওয়ার্ক ইচ উইক। তার মানে কোম্পানিতে কোনো লে অফ পলিসি নাই, যার কারণে প্রত্যেকটা কোম্পানি এমপ্লয়ি কি করতে হবে, তাকে প্রতি সপ্তাহে 40 ঘন্টার জন্য আমাকে পেমেন্ট করতে হবে। সে যেহেতু নো লে অফ নাই, তাকে মিনিমাম 40 ঘন্টার জন্য পেমেন্ট করতে হবে। সে যদি 40 ঘন্টার থেকে কম করে তারপরে তাকে 40 ঘন্টার জন্য পেমেন্ট করতে হবে। ইন এক্সচেঞ্জ ফর দ্য নো লে অফ পলিসি, workers agreed to a wage rate of $10 per hour regardless of the hours work. So সে নরমাল আওয়ার করুক আর ওভারটাইম করুক, তাকে প্রতি ঘন্টার জন্য কত দিবে, $10 করে পেমেন্ট করবে। যদি সে 40 ঘন্টা এক্সিড করে তাহলে তাকে কি করতে হবে, ওভারটাইম পেমেন্ট করতে হবে। ফর দ্য নেক্সট 3 months the direct labor workforce will be paid for a minimum 1500 hours per month। তার মানে বলা হচ্ছে যে আমার পরবর্তী 3 মাসে ডিরেক্ট লেবার ফোর্স উইল বি পেইড ফর এ মিনিমাম অফ 1500 আওয়ার পার মান্থ। তার মানে প্রতি মাসে আমার 1500 ঘন্টার বেশি কি করবে, মিনিমাম এটার জন্য 1500 ঘন্টার জন্য পেমেন্ট পাবে। সো লেটস সি দ্যাট। তাহলে আমার প্রোডাকশন কত আছে, আমরা বলছি 26,000, 46,000, 29,000, তাহলে টোটাল কত হলো এটা। তাহলে আমি টোটাল ডিরেক্ট লেবার প্রতি মাসে কতটুকু লাগবে সেটা বের করে ফেলছি, তাই না? তাহলে মিনিমাম লেবার ডিরেক্ট লেবার আওয়ার রিকোয়ারমেন্ট কত, 1500, তাই না? মিনিমাম কত, 1500 না? আপনি কথা বলে আমার সাথে, মিনিমাম কত ডিরেক্ট লেবার আওয়ার যার জন্য আমাকে পেমেন্ট করতে হবে? 1500 রেগুলার পে এর জন্য আমি কত দিব, রেগুলার ডিরেক্ট লেবার আওয়ার পেমেন্ট কত হবে, আমার যতটুকু করছে অথবা 1500, তার মধ্যে যেটা মিনিমাম 1500, 1300 করলে আমাকে পেমেন্ট করতে হবে কত, 1500, তাহলে আমাকে করতে হবে এটা 1500। এরপরটা দেখেন 1500 আর 2300, তাহলে রেগুলার করতে হবে কত, 1500। আমার এটা হলো 1450 আর 1500, আমার রেগুলার করতে হবে 1500। এবার আমি ওভারটাইম, ওভারটাইম তাহলে কত হবে, এটাতে তো আমি 1500 মাইনাস 1500, আমার কোনো ওভারটাইম নাই। এটাতে আসে, এটাতে আমার ওভারটাইম কত হবে তাহলে 800 মাইনাস 1500, এটাতে আমার ওভারটাইম কত হবে, নাই স্যার, 1500 মাইনাস 1500। এই কথাটা কে বুঝছেন কিনা আমাকে বলেন, এই যে এই জিনিসটা বের করছি এটা বুঝছেন কিনা বলেন। আরেকবার বোঝাই দিলে বেটার হবে। আরেকটা তাহলে 800টা বুঝি না এটা একটু বলছি। এখানে কি বলছে দেখেন, at Royal each unit of product requires 0.05 hours of direct labor hour। তো আমাদের প্রতিটা ইউনিট তৈরি করতে 0.05 আওয়ার ডিরেক্ট লেবার আওয়ার লাগে।
এই কোম্পানির একটা পলিসি আছে, পলিসি অনুযায়ী কোনো ওয়ার্কার যদি কোম্পানিতে কাজ করে তাহলে প্রতি সপ্তাহের জন্য তাকে 40 ঘন্টার পেমেন্ট করা হবে এবং কোনো লে অফ থাকবে না। তো লে অফের বিপরীতে যেটা এনশিওর করা হয়েছে যে লেবার রেগুলার আওয়ার কাজ করুক আর ওভারটাইম কাজ করুক, তাকে প্রতি ঘন্টার জন্য কত পেমেন্ট করা হবে? $10 করে প্রতি ঘন্টার জন্য পেমেন্ট করা হবে এবং প্রত্যেকটা মাসে মিনিমাম 1500 ঘন্টার জন্য পেমেন্ট করা হবে। অর্থাৎ তারা যদি মিলে সবাই মিলে 1000 ঘন্টা কাজ করে তাদেরকে 1500 ঘন্টার জন্য পেমেন্ট করতে হবে। আর যদি 1500-র উপরে কাজ করে তাহলে বাকি যে উপরের অংশটা এক্সেস অংশটা সেটার জন্য তাদেরকে ওভারটাইম দিতে হবে। এবার আমরা লেবার আওয়ার যে বের করলাম, এপ্রিল মাসে লেবার আওয়ার কত? 1300। আমাকে মিনিমাম কত ঘন্টার জন্য পেমেন্ট দিতে হবে? 1500। তাহলে তার রেগুলার ডিরেক্ট লেবার আওয়ার পেমেন্ট করতে হবে 1500 ঘন্টার জন্য। এবার আসি, মে মাসে কত কাজ করছে? 2300। তাকে মিনিমাম রেগুলার আওয়ার কত? তা 1500 স্যার, 1500। তাহলে এই যে 2300 কাজ করছে, 2300 থেকে যদি 1500 বাদ দেই, বাকি যেটা হবে সেটা কি হবে? ওভারটাইম। এবার আসি আমরা জুন মাসে সে কাজ করছে কতটুকু? 1450। কিন্তু মিনিমাম দিতে হবে কত? স্যার 1500। তাহলে তার কোনো ওভারটাইম আওয়ার হবে না। এবার তাহলে টোটাল পেমেন্ট কত হবে? ডিরেক্ট লেবার আমার পেমেন্ট করতে হবে আমরা যে পেমেন্ট করি আমার প্রতি ঘন্টার জন্য আমার কত? আচ্ছা 10 টাকা ডিরেক্ট লেবার আওয়ার কস্ট পার আওয়ার আমার কত? 10 টাকা করে স্যার। $10 করে। তো আমি এটা লিখতে পারি, ডিরেক্ট লেবার আওয়ার কস্ট আমার কত হবে? 15000। স্যার মে এপ্রিল স্যার 15000। এপ্রিলে হবে আমার রেগুলার আওয়ার ইনটু 10 প্লাস ওভারটাইম আওয়ার ইনটু 10। Zero, তাই না? sir. তার কোনো কনফিউশন আছে কিনা দেখেন। না স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ প্লিজ। স্যার স্লাইডে তো স্যার লেখা আছে যে যেহেতু নো লে অফ পলিসি এর জন্য ওভারটাইম আওয়ারটাকে স্ট্রেট আওয়ার হিসেবে ট্রিট করা হবে। হ্যাঁ তাই তো বললাম। মানে এটা তাহলে স্যার আমরা ওভারটাইমটা মানে আলাদা করছে এই জন্য ধরেন বের করছি কেন? বলা আছে যে এটা স্টেট আলাদা তো পেমেন্ট করা হবে না। আমি বলছি এই প্রবলেমে হয়তো বলা আছে যে আমরা যে রেগুলার আওয়ারে পেমেন্ট করছি সেই পেমেন্টে হবে, কিন্তু বেসিক্যালি এটা হয় না। সাধারণত ওভারটাইম আওয়ার সাধারণত 1.5 গুণ অথবা 2 গুণ হয়। কারণ এই জায়গায় যদি ওভারটাইম আওয়ার 2 গুণ হইতো, ওভারটাইম কস্ট অ্যালাউন্স যদি $10 না হয় 15 টাকা হতো বা 20 টাকা হতো, তখন কি করতে রাখতেন? আলাদাভাবে ওভারটাইম আওয়ারটা বের করতে হতো না? জি স্যার। জি স্যার। এই জন্য আমি এই জিনিসটা আপনাদের যাতে ওইরকম বিকাশের প্রবলেম না হয় সেই জন্য এই কাজটা করেছি। আমার এই জায়গা তো কোনো দরকারই ছিল না এইভাবে আলাদা করে ডিরেক্ট লেবার ইনটু আমার ডিরেক্ট লেবার আওয়ার প্লাস ওভারটাইম আওয়ার ইনটু 10। আমি পুরো তো এই যে 1500 কে আমি 10 দ্বারা গুণ করে দিতে পারতাম না? তাহলে আমি 0 কে আবার 10 দিয়ে গুণ করছি কেন? করেছে এটাকে এই জায়গায় যদি আমার 15 টাকা হয় তাহলে শুধু আমি ওভারটাইমের জায়গাটায় 15 টাকা দিয়ে দিব। তাহলে আমার কি হবে? 15 টাকা দিয়ে কাজ হবে 150। জি স্যার। ক্লিয়ার? আর কোনো কনফিউশন আছে? এই জায়গায় কারো কোনো কনফিউশন আছে? না স্যার। আমি আবারও বলছি, নরমালি লেবারের যখন কাজ করে তখন দুই ধরনের কাজ হয়, একটা হলো রেগুলার ওয়ার্ক আর একটা হলো ওভারটাইম ওয়ার্ক। তো রেগুলার ওয়ার্কের ক্ষেত্রে বলা থাকে যে দিনে যে 8 ঘন্টা কাজ করবে নরমাল ক্ষেত্রে তাদের 8 ঘন্টা শিফট থাকে, এই 8 ঘন্টা কাজটাকে রেগুলার আওয়ার বলে। সে যদি দিনে 9 ঘন্টা কাজ করে তাহলে 8 ঘন্টার চেয়ে 1 ঘন্টা যে বেশি কাজ করছে সেটাকে বলা হয় ওভারটাইম কাজ। হ্যাঁ, তো রেগুলার ওয়ার্কে যদি 10 টাকা পেমেন্ট হয়, ওভারটাইম ওয়ার্কে সাধারণত 10 টাকার চেয়ে বেশি হয় কাজের দাম। ঠিক আছে? তখন আমাকে যখন টোটাল পেমেন্ট বের করতে হবে তখন রেগুলার ওয়ার্কে রেগুলার রেট দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, তারপর যোগ করতে হবে ওভারটাইম আওয়ারকে ওভারটাইম পেমেন্টের রেট দ্বারা। ঠিক আছে স্যার? জি স্যার এখানে কি ওভারটাইম রেটটা দেওয়া নেই? এটা বলে দেওয়া হচ্ছে যে রেগুলার আওয়ারে যে পেমেন্ট হবে সেই পেমেন্টই হবে। আচ্ছা স্যার। ওভারটাইম পেইড অ্যাজ স্ট্রেট টাইম, কিন্তু নরমাল ক্ষেত্রে এটা হয় না। ঠিক আছে? জি স্যার। স্যার আমাদের লেবার অ্যাক্টে তো আপনার ডাবল হয়। ডাবল হবে। তো এই জন্য বললাম এই জায়গায় যেহেতু বলা আছে আমরা এই কাজটা করেছি, যদি বলা না থাকতো তাহলে আমাকে কি করতে হতো? স্যার আপনাদের সাথে আমাকে ডাবল আমাকে 20 টাকা বলে দিত, $20 বলে দিত। ঠিক আছে? ইয়েস স্যার। এই জন্য আমি কি করলাম রেগুলার ডিরেক্ট লেবার আওয়ার এবং আবার এটা দেখেন পেমেন্ট লিখেছি, এটা পেমেন্ট এটা হলো আওয়ার হবে। রেগুলারটা এবং ওভারটাইমটাকে আমি আলাদা করেছি। ঠিক আছে? ইয়েস স্যার। এবার আমরা যাই। সো আমরা ডিরেক্ট লেবার বাজেট আমরা করে ফেললাম।
তো দেখেন টোটাল ডিরেক্ট লেবার কস্ট আমার কত হবে সেটা আমার এই জায়গায় 15,000, 23,000, 15,000। তো আমরা কি করেছি 15,000, 23,000, 15,000 বের করেছি, ঠিক আছে। এবার আমরা আসি ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট। এখন বছরের শুরুতে যখন আমরা ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট বের করি কিসের উপর বেস করে করি? ডিটারমাইন ওভারহেড রেট ইউজ করে করি, তাই না? এখন আমরা দেখি এই প্রবলেমে কি করেছে, কারণ এটা আমরা কি করছি বাজেট করছি, তাই না? আমরা কি করছি স্যার বাজেট বাজেট করছি। তো বাজেট করার সময় তো আমার অ্যাকচুয়াল ডেটা সব আমার কাছে থাকে না, থাকে না স্যার থাকে না। সো তাহলে আমরা ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা কিভাবে বের করবো আমরা একটু দেখি। দেখেন রয়্যাল কোম্পানি ইউজেস a variable manufacturing overhead rate $1 per unit produced. Our fixed manufacturing overhead is 50,000 per month, includes 20,000 of non-cash cost, primarily depreciation of plant and equipment. তাহলে এবার আমাকে কি করতে হবে ম্যানুফ্যাকচারিং বাজেটটা করতে হবে। তো আমরা ম্যানুফ্যাকচারিং বাজেটে চলে যাই। ম্যানুফ্যাকচারিং বাজেট, তাহলে আমার টোটাল প্রোডাকশন ইনপুট কত আমি সেটা লিখতে পারি, কারণ এটা আমার ম্যানুফ্যাকচারিং এর সময় কাজে লাগবে। এটা তো কোনো কনফিউশন আছে আছে তাহলে না স্যার ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত? স্যার $1 $1 আর কি স্যার। $1 করে, ঠিক আছে। তাহলে টোটাল ভেরিয়েবল কস্ট কত হবে? সেম 26,000। আর কোনো কোশ্চেন আছে? নো স্যার। ভেরিয়েবল কস্ট আমার ফিক্সড কস্ট কত দেওয়া আছে? 50,000। 50,000। তাহলে পার মান্থ আমার ফিক্সড কস্ট 50,000 দেওয়া আছে। তাহলে আমার টোটাল ওভারহেড কত হবে? স্যার ডেপ্রিসিয়েশন আছে না এখানে? একটু পরে ডিপ্রিসিয়েশন কি আমার ফিক্সড ওভারহেডে ইনভলভ না? ডিপ্রিসিয়েশন তো ওভারহেডের পাস, তাই না? তাহলে আমার টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত হবে? কারো কোনো কনফিউশন থাকতে বলেন। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা ডিপ্রিসিয়েশন ব্যাপারটা আমি পরে বলছি। কারো কোনো কনফিউশন আছে? তাহলে টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড মানে কি ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড প্লাস ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। আমার টোটাল প্রোডাকশন দেওয়া আছে কত? 26,000। এটা ভেরিয়েবল কস্ট পার ইউনিট হলো $1 করে। তাহলে টোটাল ভেরিয়েবল কস্ট আমার কত হবে? এই অ্যামাউন্ট হবে। আর টোটাল ফিক্সড কস্ট দেওয়া আছে 50,000 করে। তাহলে আমার কোয়ার্টারে কত হবে? এত টাকা। তাহলে আমার টোটাল কস্ট কত হবে ম্যানুফ্যাকচারিং কস্ট? কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। এবার আমরা দেখি লেস নন ক্যাশ অ্যাক্টিভিটিস, এখানে ডিপ্রিসিয়েশন লিখে দিই। আমার কত আছে? 20,000। এবার এক্সপেক্টেড ক্যাশ পেমেন্ট বা ডিসবার্সমেন্ট ফর ম্যানুফ্যাকচারিং ওভারহেড। তাহলে আমি ক্যাশ পেমেন্টটা কত করব? কারো কোনো কোশ্চেন থাকলে বলেন এবার। স্যার ডিপ্রিসিয়েশনটা বাদ গেল কেন স্যার? ডিপ্রিসিয়েশন নিজে কি নন ক্যাশ অ্যাক্টিভিটিস না? জি এখন স্যার। আমি ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টে আমি কত টাকা পেমেন্ট করবো সেটা বের করবো। টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট বলছি এপ্রিল মাসে 76,000 টাকা। তো আমি কি 76,000 টাকা পেমেন্ট করবো? না, আমি ডিপ্রিসিয়েশনটা বাদ দিয়ে বাকি যে অ্যামাউন্টটা সেটা পেমেন্ট করবো। তাহলে এক্সপেক্টেড ক্যাশ পেমেন্ট ফর ম্যানুফ্যাকচারিং ওভারহেড হবে আমি ডিপ্রিসিয়েশন বাদ দিয়ে যে অ্যামাউন্ট হবে সেই অ্যামাউন্ট। কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন আছে থাকলে বলেন। কোশ্চেন আছে? না স্যার স্যার ওকে, দেন আমরা কি করলাম? আমরা এই পর্যন্ত কি করলাম? প্রথমে বাজেটের বা সেলস বাজেট তৈরি করলাম। সেলস বাজেটের উপর বেস করে আমরা এক্সপেক্টেড ক্যাশ কালেকশন বাজেট তৈরি করলাম। দেন আমরা প্রোডাকশন বাজেট তৈরি করলাম। প্রোডাকশন বাজেটের উপর বেস করে আমরা মেটেরিয়াল বাজেট করলাম, লেবার বাজেট করলাম, ওভারহেড বাজেট করলাম। এবং আমরা কি করলাম? এক্সপেক্টেড ক্যাশ ডিসবার্সমেন্ট ফর র মেটেরিয়াল, তারপর ক্যাশ পেমেন্ট ফর ডাইরেক্ট লেবার এবং ক্যাশ পেমেন্ট ফর ম্যানুফ্যাকচারিং ওভারহেড বের করতে পারলাম। এই জিনিসগুলো আমরা বের করেছি। তাহলে ম্যানুফ্যাকচারিং বাজেটটা আমার হয়ে গেল।
ঠিক আছে? এবার আসি এন্ডিং ফিনিশ গুড ইনভেন্টরি বাজেট। তাহলে আমাকে কি করতে হবে? আমরা সব কিছু করছি, আমাদের ফিনিশ গুড ইনভেন্টরি বাজেটটা করতে হবে না? এটার উপর বেস করে কেন আমরা এই বাজেটটা করবো? এখন দেখেন, আমি যদি 100টা ইউনিট প্রোডাকশন করি আর 90টা ইউনিট সেল করি, বাকি 10টা ইউনিট আমি কি করতে হবে? আমার হাতে থেকে যাবে। তো এটা মাসের শেষে বা বছর শেষে কি করতে হবে? ব্যালেন্স শিট আমাকে শো করতে হবে না? জি স্যার। এই যে 10টা ইউনিট ফিনিশ গুড থেকে যাচ্ছে, তার কস্ট কত? তো আমরা কি করবো এখন? প্রতিটা ইউনিটের ফিনিশ গুডের কস্ট কত হবে সেটা আমরা বের করবো। দেখেন, রয়্যাল ক্যান কমপ্লিট দ্য এন্ডিং ফিনিশ গুড ইনভেন্টরি বাজেট। At Royal, manufacturing overhead is applied to units of product on the basis of direct labor hour. তাহলে ডিরেক্ট লেবার আওয়ারের উপর বেস করে আমার কি করতে হয়? ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা অ্যাপ্লাই করতে হয়। আমার ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত আছে প্রতি মাসে? দেখেন, এপ্রিলে হলো ৭৬,০০০, মেতে ৯৬,০০০, জুনে কত? ৭৯,০০০। তাহলে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত? ৫০ ৫০ ৫০, তাই না? এই পর্যন্ত আমরা জানি। এবার আমরা আসি, আমরা যদি এন্ডিং ইনভেন্টরি বাজেটটা করতে যাই, মানে এন্ডিং ফিনিশ গুড বাজেটটা করতে যাই, আমাদের ফিনিশ গুড তৈরি করতে কি কি লাগে? মেটেরিয়াল লাগে, লেবার লাগে, আর হলো ম্যানুফ্যাকচারিং ওভারহেড লাগে। এবার আমরা আসি এন্ডিং ফিনিশ গুড বাজেট। এখন এন্ডিং ফিনিশ গুড বাজেট মানে আমার আসলে প্রত্যেকটা আইটেম কি কি লাগে একটা প্রোডাক্ট তৈরি করতে সেটা আসবে। তাহলে আমার কোয়ান্টিটি কতটুকু লাগবে, ইউনিট কস্ট কতটুকু লাগবে, টোটাল অ্যামাউন্ট কতটুকু লাগবে সেটা আমার এই জায়গায় বের করতে হবে। এবার আসি, প্রথমে কি লাগবে? র মেটেরিয়াল। র মেটেরিয়াল কোয়ান্টিটি প্রতিটা তৈরি করতে কতটুকু লাগে? 5 পাউন্ড লাগে। এটা আপনারা প্রথমে আমরা করে আসছি, 5 পাউন্ড লাগে। প্রতিটা কোয়ান্টিটির দাম কত? স্যার আইবিএস টা কি স্যার? পাউন্ড। পাউন্ডের কি ওটা সংখ্যা হচ্ছে? থ্যাংক ইউ। আমার 5 পাউন্ড লাগে। প্রতি পাউন্ডের কস্ট আমার কত দেওয়া ছিল? 0.04 তাহলে আমার টোটাল অ্যামাউন্ট কত হবে? এটা ইনটু এটা। আর কোনো কনফিউশন আছে? ডিরেক্ট লেবার কস্ট পার পাউন্ড কত হবে? প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করতে আমার ডিরেক্ট লেবার আমার কতটুকু লাগে বলেন? প্রতিটা প্রোডাক্ট তৈরি করতে আমার ডিরেক্ট লেবার আমার কতটুকু লাগে? 0.05 বলা ছিল। আমার ইউনিট কস্ট কত? পার আওয়ারে 10 টাকা। তাহলে আমার প্রতিটা প্রোডাক্টের জন্য লেবার কতটুকু লাগবে? এতটুকু। এখন আমাকে কি করতে হবে? আমার ওভারহেডটা অ্যালোকেশন করতে হবে, তাই না? ওভারহেডটা অ্যালোকেশন করার সময় আমাকে যে কাজটা করতে হবে, দেখেন ম্যানুফ্যাকচারিং ওভারহেড কিভাবে অ্যালোকেশন করব। আমরা একটু আগে বলছি ম্যানুফ্যাকচারিং ওভারহেড অ্যালোকেটেড উইল বি বেসড অন ডিরেক্ট লেবার আওয়ার। দেখেন, তাহলে ম্যানুফ্যাকচারিং ওভারহেডের জন্য আমার কোয়ান্টিটি কতটুকু লাগবে? আমরা বলছি ডিরেক্ট লেবার আমার যতটুকু লাগবে, ম্যানুফ্যাকচারিং এর জন্য আমার কি লাগবে? আমারটা এতটুকুই লাগবে, ঠিক আছে? এখন ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট আমার কতটুকু হবে এটা আমাকে বের করতে হবে। সেটা আমি কিভাবে বের করব? আমার টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট কত ওই কোয়ার্টারে? 2,51,000 টাকা। আমার টোটাল ডিরেক্ট লেবার আওয়ার কত ওই কোয়ার্টারে বলেন তো? স্যার 5,500 সরি স্যার 5,050। আমার টোটাল ডিরেক্ট লেবার আওয়ার কত? ওই যে দেখেন, টোটাল ডিরেক্ট লেবার হলো 5,050। তাহলে আমি যদি প্রিডিটারমাইন্ড ওভারহেড বের করি এই জায়গা থেকে, তাহলে হচ্ছে 2,51,000 কে 5,050 দিয়ে ম্যানুফ্যাকচারিং বের করি, তাহলে আমার কত হবে? আমার টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড ওই কোয়ার্টারে বা আমার ওই কোয়ার্টারে আমার ডিরেক্ট লেবার আমার যতটুকু লাগছে অ্যাকচুয়াল সেটা বা করলে আমার কত আসতেছে? 49.7। প্রিডিটারমাইন্ড ওভারহেডটা আমরা বের করে ফেলেছি। তাহলে এটা হলো আমার ম্যানুফ্যাকচারিং ওভারহেডের রেট। এটাকে যদি এখন আমরা আওয়ার দা বার করি, প্রতি ইউনিটে কতটুকু লাগবে আমরা কি বের করে ফেলছি না? তাহলে এই তিনটা মিলে আমার কি হবে? প্রোডাক্ট কস্ট হবে। তাহলে পার ইউনিট কস্ট কত হবে? 4.9। পার ইউনিট কস্ট কি আমরা বের করতে পারছি? কারো কোনো কনফিউশন আছে? নো স্যার। এবার আমরা আসি। তাহলে দেখেন ইউনিট প্রোডাকশন কস্ট হলো আমার 4.99। এটা নিয়ে আমাদের কারো কোনো কনফিউশন নেই। এবার দেখেন এন্ডিং ইনভেন্টরির ক্ষেত্রে কি বলছে? ওরা বলছে
আচ্ছা, এন্ডিং ইনভেন্টরি বাজেটে বলে দিছে যে এন্ডিং ইনভেন্টরি আমার 5000 আছে। যদি এন্ডিং ইনভেন্টরি 5000 হয় তাহলে আমার এন্ডিং ইনভেন্টরি ভ্যালুয়েশন কত হবে? 5000 কে যদি 4.99 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে যে অ্যামাউন্টটা বের হবে সেটা হলো এন্ডিং ইনভেন্টরির কস্ট। আর কোনো কনফিউশন? তাহলে আমার এন্ডিং ইনভেন্টরি কত আছে? 5000 ইনটু 5000। তাহলে টোটাল এন্ডিং ইনভেন্টরি 5000 এর জন্য ভ্যালুয়েশন কত হবে? 20000 সাম 9000 ফিনিশ গুড ভ্যালুয়েশন কত হবে? 7000 ফিনিশ। আর কোনো কনফিউশন আছে? আর কোনো কনফিউশন? নাই। ওকে, আমরা এবার চলে যাই এরপরে। এবার আসি সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বাজেট। 24,000 টা অ্যামাউন্টটা খেয়াল করতে পারি না স্যার, একটু দেখাবেন আবার এই জি, সেকেন্ড 24,000 কেন আসছে? 24,000 তো হওয়ার কথা না। প্রতি ইউনিটের কস্ট কত? স্যার প্রতি ও আমার স্যার ক্যালকুলেশন আমার ভুল হয়েছে স্যার, ক্যালকুলেশন সরি স্যার। আমি 2.19 ছিল তো আমার ক্যালকুলেশন, আমি অ্যানসার দিয়ে গুণ করে দিয়েছিলাম তো 5000 কে, এজন্য ভুল হয়েছিল, সরি স্যার। এখন ঠিক আছে? এখন ঠিক আছে? জি স্যার ঠিক আছে। এখন এবার আমরা সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ বাজেটটা করব। অ্যাকচুয়াল ভেরিয়েবল সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আর 0.50 পার ইউনিট সোল্ড। এবার আমরা আসি, তাহলে আমরা সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ বাজেট করব। এবার এটা ডিপেন্ড করবে কিসে? আমরা কত ইউনিট বাজেটের সেলস এর উপর। তাহলে আমরা বাজেটের সেলস ইউনিট নিয়ে আমরা কাজ করব। বাজেটের সেলস ইউনিট এটা। তাহলে ভেরিয়েবল সেলিং এন্ড অ্যাডমিন এক্সপেন্স কত পার ইউনিট? এবার আমরা আসি, দেখেন ভেরিয়েবল সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স পার ইউনিট কত? 0.50। তাহলে টোটাল ভেরিয়েবল এক্সপেন্স কত হবে? ভেরিয়েবল সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কত হবে? 20000 গুণ 0.5 10000 25 15। আর কোনো কনফিউশন আছে? না স্যার। তারপর আমাদের কি হবে? ফিক্সড এক্সপেন্স। আর ফিক্সড এক্সপেন্স কত আছে দেখেন তো? 70000। স্যার 70000। তাহলে টোটাল সেলিং এন্ড অ্যাডমিন এক্সপেন্স কত হবে? 80,000। এপ্রিলে 80, মেতে হইতেছে 95। তাহলে এই পর্যন্ত আমরা জানি, তাই না? আর কোনো কনফিউশন আছে? না স্যার। এবার লেস করব নন ক্যাশ অ্যাক্টিভিটি, যেটা ডিপ্রিসিয়েশন। আমার কত বলা আছে? 10,000। তাহলে ক্যাশ পেমেন্ট ফর সেলিং এন্ড অ্যাডমিন এক্সপেন্স প্রতি মাসে আমার কত হয় সেটা আমার আর কোনো কনফিউশন থাকলে বলেন এবার। আর কোনো কনফিউশন আছে? আমরা প্রথমে কি করলাম? ভেরিয়েবল কস্টটা বের করলাম, তারপর ফিক্সড কস্টটা বের করলাম। ভেরিয়েবল এবং ফিক্সড কস্ট যোগ করলাম, যোগ করার পর কি আসছে? টোটাল সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এটা থেকে আমি নন ক্যাশটা বাদ দিলে আমি সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভের জন্য কত ক্যাশ পেমেন্ট করব সেটা বের হয়ে যাবে। ঠিক আছে? তাহলে দেখেন আমরা মোটামুটি সবগুলো বাজেটই করে ফেললাম। প্রথমে সেলস বাজেট করলাম, সেলস বাজেটের উপর বেস করে আমরা কি করলাম? এক্সপেক্টেড ক্যাশ কালেকশন বাজেট তৈরি করলাম। তারপর সেলস বাজেটের উপর বেস করে প্রোডাকশন বাজেট করলাম, প্রোডাকশন বাজেটের উপর বেস করে ডাইরেক্ট ম্যাটেরিয়াল বাজেট করলাম, ডাইরেক্ট ম্যাটেরিয়াল বাজেটের উপর এক্সপেক্টেড ক্যাশ ডিসবার্সমেন্ট কত সেটা আমি বের করলাম। তারপর ডাইরেক্ট লেবার বাজেট করলাম। তারপর আমরা কি করলাম? ম্যানুফ্যাকচারিং ওভারহেড বাজেট করলাম। তারপর সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ বাজেট করলাম। তাহলে মোটামুটি আমাদের সবগুলো বাজেট হয়ে গেল।
এবার এগুলোর উপর বেস করে আমাকে কি করতে হবে, ক্যাশ বাজেট করতে হবে। সবাই কি বুঝতে পারছেন? স্যার বোঝা যাচ্ছে? স্যার বোঝা যাচ্ছে। এক্সেল শিটটা থাকলে বোধহয় আমাদের জন্য নেক্সট ডে আরো হেল্পফুল হতো স্যার। ঠিক আছে, আপনার বাসায় এক্সেল শিটে করে ফেলবেন, তাহলে হবে। ঠিক আছে, আচ্ছা যেটা আমরা করছি, আমরা যাই, আমরা তাহলে এই পর্যন্ত করে ফেললাম। এবার আমরা ক্যাশ বাজেট করবো। ক্যাশ বাজেট মানে কি, আমাদের ক্যাশ কত টাকা আসছে আর ক্যাশ কত টাকা পেমেন্ট হয়েছে। তো ক্যাশ এই পার্টিকুলার কোয়ার্টারে আপনি ক্যাশ কতটুকু পেয়েছেন পার মান্থ ওয়াইজ, এবং পার মান্থ আপনি কতটুকু ক্যাশ পেমেন্ট করেছেন, এইটার উপর বেস করে আমরা কি ক্যাশ বাজেট করি। ক্যাশ বাজেটে তিনটা পার্ট থাকে, একটা হলো ক্যাশ কতটুকু রিসিভ করছি, আরেকটা হলো ক্যাশ কতটুকু পেমেন্ট করেছি, আরেকটা হলো ফাইন্যান্সিয়াল পার্ট। তিনটা পার্ট। তো প্রতিটা জিনিস শুরু হয় আমার আসলে ক্যাশের বিগিনিং ব্যালেন্স কত ছিল আর শেষে আমার ক্যাশের ক্লোজিং ব্যালেন্স কত। এবার ক্যাশ বাজেটে আমার কিছু ইনফরমেশন দেওয়া আছে। রয়্যাল মেইনটেইনস a 16% open line of credit for 75,000. আমরা রয়্যালের কি আছে, একটা প্রত্যেক একটা ব্যাংকে তার লাইন অফ ক্রেডিট ওপেন করা আছে, যেটা থেকে তার জন্য টাকা দরকার হয়, তখন সে 16% কি করতে পারে, সেই জায়গা থেকে বড় করতে পারে তার যতটুকু দরকার হয় আপ টু 75,000। তার মানে তার যদি $5,000 দরকার সে 5,000 আনবে, তার যদি $10,000 হয় তার $10,000 সে বড় করবে, এবং যতটুকু সে বড় করবে ততটুকুর উপর সে কি করবে, ইন্টারেস্ট পেমেন্ট করবে। রয়্যালের ক্ষেত্রে তার মিনিমাম ক্যাশ ব্যালেন্স প্রতি মাসে $30,000 মেনটেন করতে হয়, এবং রয়্যাল যদি ব্যাংক থেকে বড় করে তাহলে মাসের প্রথম দিনে বড় করবে এবং মাসের শেষ দিনে সে পেমেন্ট করবে। রয়্যাল কি করেছে, এপ্রিলে 49,000 টাকা ডিভিডেন্ড পেমেন্ট করেছে, সে 1,43,700 টাকা ইকুইপমেন্ট ম্যাথে পারচেজ করছে, এবং জুনে পারচেজ করছে 48,300, এবং এগুলো পেমেন্ট করেছে ক্যাশে। এপ্রিলে 1 তারিখে তার ক্যাশ ব্যালেন্স ছিল 40,000 টাকা। তো এটার উপর বেস করে আমাকে কি করতে হবে, ক্যাশ বাজেটটা করতে হবে। আমরা যদি ক্যাশ বাজেটের একটা ফর্মুলা দেখি, ফর্মেটটা দেখি, তাহলে ক্যাশ বাজেট শুরু হয় আমার বেসড অন বিগিনিং ক্যাশ ব্যালেন্স। আমার এই জায়গায় কয়টা মাস আছে, এপ্রিল, মে, আর হলো জুন, আরেকটা কি আছে কোয়ার্টার, তাই তো? তাহলে আমার ক্যাশ বিগিনিং ব্যালেন্স আমার কত আছে, ক্যাশের বিগিনিং ব্যালেন্স কত ছিল, 40,000। তার কোনো কোশ্চেন আছে? ওকে, এবার অ্যাড করব ক্যাশ কালেকশন। ক্যাশ কালেকশন কোথা থেকে পাবো আমি, বলেন তো? এই যে আমি সেল বাজেটের পরে এক্সপেক্টেড ক্যাশ কালেকশন করছিলাম না, ক্যাশ কালেকশন, স্পেশাল ক্যাশ কালেকশন থেকে স্যার। ওই জায়গা থেকে আমি ক্যাশ কালেকশনটা নিয়ে আসবো। দেখেন ক্যাশ কালেকশন আমার এপ্রিল মাসে 1,70,000। এটা যদি আমি এই জায়গায় বসাই দিই তাহলে প্রতি মাসে বেড়ে যাবে, দেখি তো 1,70,000, 4 লাখ আর 3,35,000। দেখি আমার ঠিক আছে কিনা। 1,70,000, 4 লাখ আর 3,35,000, তার মানে ঠিক আছে, তাই না? অন্য কোনো থেকে আমরা কোনো ক্যাশ রিসিভ করি নাই, তো আমার টোটাল ক্যাশ কত আছে, তাহলে আমার অ্যাভেলেবল ক্যাশ কত হবে, আমি যদি এই জায়গায় সাম করি তাহলে আমার অ্যাভেলেবল ক্যাশটা বেড়ে যাবে না? 2,10,000। আমরা বাকিগুলো আমরা শুধু এপ্রিল মাসেরটা আগে করবো, তারপর জি স্যার, নেক্সট কি হবে? স্যার আপনি তো 500 করে ফেলছেন, জি মে আর জুনটা করে ফেলছেন স্যার। আচ্ছা, আপাতত থাকুক, সমস্যা নেই। ক্যাশ পেমেন্ট আমি জাস্ট ফর্মুলাটা বসাইছি, আচ্ছা ফর্মুলাটা আমি জায়গায় না বসে কিন্তু থাকুক, নাহলে আবার পরে যেটা হবে কি, এটা আবার ফর্মুলা পেস্ট করতে হবে। ক্যাশ ডিসবার্সমেন্ট, ক্যাশ ডিসবার্সমেন্টে প্রথমে আর কি আসবে বলেন? পেমেন্ট টু পেমেন্ট ফর র মেটেরিয়াল। র মেটেরিয়ালস। এবার আমি কি করি, র মেটেরিয়ালের বাজেটে যাই, এক্সপেক্টেড ক্যাশ ডিসবার্সমেন্ট ফর, দেখেন র মেটেরিয়াল আমার এপ্রিল মাসে 40,000, মে মাসে 72,300 আছে না, আর জুন মাসে হলো 72,700। কোন কোশ্চেন আছে? ডিরেক্ট লেবার পেমেন্ট, তাহলে আমি লেবার বাজেটে যাই, কত, 15,000, 23,000।
15,000 এবার আসি ম্যানুফ্যাকচারিং ওভারহেড তাহলে ম্যানুফ্যাকচারিং ওভারহেড পেমেন্ট 56,000 তো বাকি মাসগুলোতে চলে আসবে। এবার সেলিং এন্ড অ্যাডমিন এক্সপেন্স পেমেন্ট কত হবে? জাস্ট একটু উপরে দেওয়া আছে 70,000 আর 85,000 75,000, ঠিক আছে। এবার আমরা আসি, এখানে কি বলছে দেখেন, ক্যাশ ডিভিডেন্ড বলা আছে, তারপর কি হচ্ছে ইকুইপমেন্ট পারচেজ। ইকুইপমেন্ট পারচেজ করছে কোন মাসে মে মাসে 1,43,700, মে মাসে 1,43,700, আর কোন মাসে? জুন মাসে 38,300। কোন সমস্যা আছে? আর কি বলছে দেখেন, স্যার ডিভিডেন্ড পেড ডিভিডেন্ড এটা আমরা আসলে এই জায়গায় পেমেন্ট না করে আমরা আসলে অন্য একটা সেকশন আমরা দেখব। আমরা একটু দেখি ওনারা কোন জায়গায়, ওনারা ওই জায়গায় সেকশনে আছে ডিভিডেন্ড কোন মাসে পেমেন্ট করেছি? এপ্রিল মাসে। কত পেমেন্ট করেছি? 49,000। 50,000 তাহলে এটাই তোমার টোটাল পেমেন্ট, তাই না? আর কোনো পেমেন্ট আছে? টোটাল পেমেন্ট আমার তাহলে কত হবে? এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? তাহলে টোটাল পেমেন্ট আমরা দেখি আমাদের সাথে ম্যাচ করেছি কিনা। 2,30,000, তো আমাদেরও 2,30,000 টোটাল পেমেন্ট আসছে, তাই না? এবার এক্সেস ফর ডেফিসিয়েন্সি ইন ক্যাশ। দেখেন আমার ক্যাশ ছিল কত টাকা? 2,10,000 মাইনাস ক্যাশ পেমেন্ট, তাহলে আমার কি হচ্ছে? ডিফিসিয়েন্সি। তাহলে আমার ডেফিসিট আমার এই জায়গায় বের হচ্ছে। যদি ডেফিসিট থাকে তাহলে আমার কি করতে হবে? এবার আমরা আসি ফাইন্যান্সিং পার্ট। ফাইন্যান্সিং পার্টে আমি কি কি করতে পারি দেখেন, ডেফিসিট আমরা বের করলাম পর্যন্ত। এবার আসি ফাইন্যান্সিং পার্টে আমার কি করতে হবে? যদি আমার ডেফিসিয়েন্সি থাকে তাহলে ব্যাংক থেকে বড় করতে হবে, বড়োর জন্য আমার কি করতে হবে? ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে। আবার ব্যাংকে আমরা কি করব? পেমেন্ট করে দিতে পারবো, তাই না? আর ক্লোজিং ক্যাশ ব্যালেন্স আমার কত থাকবে? প্রতিটা মাসের শেষে আমার ক্লোজিং ক্যাশ ব্যালেন্স কত থাকবে? দেখেন কত টাকা ক্লোজিং ক্যাশ ব্যালেন্স? 30,000 টাকা থাকতে হবে প্রতি মাস শেষে। তাহলে এন্ডিং ব্যালেন্স আমার কত থাকতে হবে? 30,000। তাহলে কোনো কনফিউশন আছে? হ্যাঁ স্যার। এবার আমরা আসি, তাহলে দেখেন আমার 20,000 টাকা আমার কি আসছে? ডেফিসিট আসছে। আমার ক্লোজিং ক্যাশ ব্যালেন্স যদি আমার 30,000 টাকা মেনটেন করতে হয় তাহলে ব্যাংক থেকে আমার বড় করতে হবে কত? 50,000। 30,000 আর 20,000 কভার করতে হবে, তাহলে আমার টোটাল বড় করতে হবে কত? 50,000। আর কোনো কনফিউশন আছে? না স্যার। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা আমাকে একটু বলেন। এই জায়গায় আমি টোটাল ফাইন্যান্সিং লিখি। তাহলে আমার এটা কি হবে? 50,000। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে? এই জায়গায় আমার বড় করতে হবে 50,000। এই 50,000 টাকা বড় করবো কিভাবে? আমার যেহেতু ক্লোজিং ক্যাশ ব্যালেন্স 30,000 টাকা মেনটেন করতে হবে, এটা প্রথমে প্লাস এই 20,000 টাকা কভার করতে হবে, তাহলে আমার টোটাল 50,000 টাকা লাগবে। তাহলে আমার ক্লোজিং ক্যাশ ব্যালেন্স কত আসছে? 30,000 টাকা। তাহলে এই মে মাসে গিয়ে আমার বিগিনিং ক্যাশ ব্যালেন্স কত হবে? 30,000। এই 30,000 আমরা বের করলাম। তাহলে দেখেন মে মাসে গিয়ে আমার অ্যাক্সেস কত আছে? 30,000 টাকা। এবার আসি আমরা, তাহলে মে মাসে আমার অ্যাক্সেস 30,000 টাকা আছে সেটা আমরা বের করতে পেরেছি। তারপর আমরা আসি, মে মাসে ক্যাশ কালেকশন ছিল আমার কত? 4,30,000, পেমেন্ট ছিল হলো আমার 4 লাখ, তাহলে টোটাল অ্যাক্সেস আছে আমার 30,000 টাকা। তো এই পর্যন্ত আমরা জানি। তাহলে মে মাসে আমরা কি বড় পেমেন্ট করতে পারবো? আমার যেহেতু আমার আছে 30,000 টাকা,
আমার ক্লোজিং ক্যাশ ব্যালেন্স কত মেইনটেইন করতে হবে? 30,000 স্যার। 30,000 টাকা। তাহলে মে মাসে আমি কোনো পেমেন্ট করতে পারবো না ব্যাংকে, ঠিক আছে? তাহলে আমি এবার জুনে চলে যাই। জুনে আমার ক্লোজিং ব্যালেন্স কত হবে? 30,000। 30,000 টাকা। তাহলে আমার অ্যাভেলেবল ক্যাশ ব্যালেন্স 3,65,000 টাকা। আমার টোটাল পেমেন্ট কত? 2,70,000। তাহলে আমার অ্যাভেলেবল কত আছে? 95,000 টাকা। এই 95,000 টাকা থাকলে আমি এই পিরিয়ডে গিয়ে আমি কি করব? আমার যে টোটাল ইয়াটা ছিল, বড়টা ছিল, সেটা পেমেন্ট করব। তারপর আমার ইন্টারেস্ট কত হবে? এই যে 50,000 দাঁড় করেছিলাম, এটার কত পার্সেন্ট রেটে? 16% স্যার। 16% রেটে। এটা কত মাস আছে আমার কাছে? 3 মান্থস। তাহলে ইয়ারলি হলো 12। কারণ এপ্রিল মে জুন 3 মাসে তো আমার বোরনটা করছি, 3 মাসে আমার কি করতে হবে? পেমেন্ট করতে হবে, তাই না? আর কোনো কনফিউশন আছে? স্যার একটু আরেকবার বলেন স্যার। হ্যাঁ, বলছি ইন্টারেস্ট রেট একটু বলছি আমি। ওকে, আমরা বলছি ইন্টারেস্টটা বের করেছি কিভাবে। ইন্টারেস্ট হলো আমি এপ্রিল মাসের 1 তারিখে বড় করছি কত টাকা? 50,000 টাকা। তাহলে 50,000 টাকা বড় করলাম। আমার রেট কত ছিল? 16%। এই 16% রেটটা হলো ইয়ারলি রেট। তাহলে আমার এই রুমটা আউটস্ট্যান্ডিং কতদিন ছিল? এপ্রিল মে জুন, কয় মাস? 3 মাস। তাহলে 3 মাস, আর আমার ইয়ারলি রেট যেটা আছে 12 বাদ করলে আমার মান্থলি রেট বেড়ে যাবে। তাহলে আমার কত হবে? স্যার ডাবল গুণ আসছে। আমি আবারও বলছি, আমার 16% হলো ইয়ারলি রেট। এটাকে যদি 12 বাদ করি তাহলে আমার কি হবে? মান্থলি রেট বেরোবে। তাহলে আমার 50,000 টাকা হলো লোন, প্লাস আমার ইন্টারেস্ট রেট, প্লাস আমার সময় কত ছিল? 3 মাস। তাহলে কত আসছে? 2,000 এই 2,000 টাকা আমি এই জায়গায় বসেছি। তাহলে আমার এই জায়গায় ক্যাশ ব্যালেন্স কত থাকবে? 30,000 আর কোনো কনফিউশন আছে? এটা হলো ক্যাশ বাজেট। এবং এই ক্যাশ বাজেটটা আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় ক্যাশ বাজেট আসছে আপনাদের। স্যার ক্যাশ বাজেট কি মাস্টার বাজেট? এখন মাস্টার বাজেট পুরোটা করতে পারি না ভাই। এই যে সেলস বাজেট থেকে শুরু করে এই পর্যন্ত যা কিছু সবগুলো মাস্টার বাজেটের পার্ট। আচ্ছা ঠিক আছে? আচ্ছা, আমাকে একটু 1 মিনিট সময় দিন। 1 মিনিট। সো এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা আমরা ধরে নিতে পারি যে আমাদের এই পর্যন্ত কারো কোনো প্রবলেম নেই, তাই তো? আমাদের তারপর রয়ে গেছে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট। স্যার আজকে আমাদের মনিটরি পলিসি আর ফিজিক্যাল পলিসি নিয়ে কথা বলার কথা ছিল। কথা বলার কথা ছিল, কিন্তু 5:46 বেজে গেছে। আমরা কালকে কথা বলি এটা নিয়ে। স্যার Okay, sir. এই বাজেটের মধ্যে সবচেয়ে ট্রিকি ইস্যুস স্যার কোনটা, মানে কোন জায়গায় সবচেয়ে বেশি একটু মনোযোগ বেশি দিতে হবে স্যার আপনাকে এই বাজেট মাস্টার বাজেটের ক্ষেত্রে? স্টেপগুলো মনে রাখতে হবে। স্যার যেমন এখানে আমি একটা জায়গায় মানে ভুল করে ফেলছিলাম স্যার, ওই যে ম্যানুফ্যাকচার ওভারহেডের ক্ষেত্রে কি স্যার, মানে নন ক্যাশ এটা স্যার পরীক্ষা যদি ইন্ডিকেট দেওয়া না থাকে যে ডেপ্রিসিয়েশন কত টাকা আছে, তখন আমরা কি করবো স্যার? না বলা তো ডেফিনেটলি বলা থাকবে, কারণ আপনার জন্য একটা অর্গানাইজেশন থাকবে, তার কিছু ফার্নিচার বা ইকুইপমেন্ট থাকবে বা মেশিনারি থাকবে, সো নন ক্যাশ আইটেম অবশ্যই থাকবে। স্যার নন ক্যাশ ডেপ্রিসিয়েশন ছাড়া আর কিছু কি আছে এই আপনি বলেন কি কি ক্যাশ হতে বাজেটের পারে? ক্ষেত্রে বা হচ্ছে মাস্টার হতে বাজেটের পারে? ক্ষেত্রে? আপনার যখন গুডউইল থাকলে গুডউইলের অ্যামortization হবে।
হতে পারে। এটা ডিপেন্ড করবে আসলে ডেপ্রিসিয়েট রিলেটেড জিনিসগুলো। এক্স্যাক্টলি হুম। সেই জিনিসগুলো হবে। তারপর ধরুন আপনি একটা অ্যাসেট সেল করে লস করলেন, অ্যাসেটে গেইন বা লস, গেইন বা লস একটা। না গেইনের ক্ষেত্রে আপনি আসলে কি হয় অ্যাসেট পারচেজ করে তো অ্যামাউন্টটা নিয়ে আসছেন এই জায়গায় যে অ্যাসেট সেল করে আপনি ক্যাশ কত পেয়েছেন। কারণ ইনকাম স্টেটমেন্টে যদি গেইন বা লস থাকে তাহলে আপনাকে কি করতে হবে, নন ক্যাশ হিসেবে এগুলো কি করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। সো অনেকগুলো জি। আইটেম আছে, আপনি যদি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করবেন তখন আপনার আসলে এই জিনিসগুলো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট থেকে ক্লিয়ার হয়ে যাবে না, নন ক্যাশ স্টেটমেন্ট বলতে কি বুঝায়। ঠিক আছে, আমি ওই পার্টে যাবো না যেহেতু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং রিলেটেড পার্টগুলো। ঠিক আছে, এখন আপনি আমাকে ঠিক আছে। বলেন আমরা আজকে যে জিনিসগুলো করেছি তার ভিতরে আসলে কারো কোনো প্রবলেম আছে কিনা? না স্যার প্রবলেম নাই, তবে স্যার ক্যাশ বাজেটটা বেশ কঠিন স্যার। স্যার প্রবলেম নাই, বাট সিকোয়েন্স গুলো ঠিক মনে রাখা বা এখন আমরা যে কাজটা করবো আপনাদেরকে আসলে আপনাদেরকে আমি ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট ছাড়া বাকি কয়েকটা বাজেট যেটা আছে সবগুলো বাজেট করতে বলবো। আমি একটা প্রবলেম দিচ্ছি আপনাদেরকে একটা কেস স্টাডি দেই। এটা আপনারা কি করবেন, সবাই মিলে বাসায় করবেন। বাসায় করলে যেটা হবে কি আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। জি স্যার। স্যার আমাদের একটা এক্সামে একটা কোশ্চেন দিলে ভালো বেটার হয় স্যার, মনে হয় সবারই কোশ্চেনটা অ্যাভেলেবল থাকবে। না বই থেকে করে নেবেন, তারপর এক্সামে যান। বইটা ক্লিয়ার করলে হয় কি তখন আপনার এক্সামে প্রবলেম হয় না, বুঝছেন। আমরা যদি এখন যদি এক্সামে সরাসরি চলে যাই তাহলে আপনাদের দেখা যাবে যে আপনি বইটা না করে শুধু এক্সাম কোশ্চেন করছেন। এটা অনেকে আবার এনকারেজ হয় যে স্যার তো এক্সামে কোশ্চেন করিয়ে আছে সো আমরা এক্সামে কোশ্চেন করব। যাদের আপনারা বই করেন, বই করলে আপনাদের এক্সামে কোশ্চেনগুলো সবগুলো পেরে যাবেন। এটা কি বলেছে দেখেন তো, 827 কমপ্লিটিং এ মাস্টার বাজেট। তাহলে আমাকে কি করতে হবে, একটা মাস্টার বাজেট তৈরি করতে হবে। সো মাস্টার বাজেট তৈরি করার জন্য এই জায়গায় ইনফরমেশন গুলো সব দেওয়া আছে। এরপরে পেজে আমরা যাই, দেখেন কি কি দেওয়া আছে। আমাকে এই জায়গায় কতগুলো বাজেট তৈরি করতে হবে, তো সেই বাজেটগুলো আপনারা তৈরি করবেন। ঠিক আছে, তো এটা বেটার হবে না অন্যগুলো বেটার হবে? না, আপনারা 8-এর 28টা করবেন, এই 8 প্রবলেমটা করবেন। 8-28 the integration of sales production and direct material budget। ঠিক আছে, এই তিনটে বাজেট করার পরে এখানে কি না এটা করেন, আমরা ক্যাশ বাজেটটা আরেকটা বলছি আমরা। সো 8-এর 28 নাম্বার বাজেটটা এই প্রবলেমটা আপনারা করবেন। আমি একটু বলে দিচ্ছি এটা কিভাবে হবে। Miley company manufacture beads umbrella. The company is preparing detailed budget for the third quarter and assemble the following information to assist the budget preparation. আপনি বাজেটটা প্রিপারেশন করছেন কোন কোয়ার্টারের জন্য? থার্ড কোয়ার্টারের জন্য। থার্ড কোয়ার্টার মানে কি জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর। কিন্তু ও কি করছে আপনার 3 মাসের বাজেট করতে হবে অর্থাৎ ওই কোয়ার্টারে আপনাকে 6 মান্থের সেলস ইনফরমেশন দেওয়া আছে। সেলিং প্রাইস পার আমব্রেলা $12 পার ইউনিট দেওয়া আছে। তো এটার উপর বেস করে আমরা কি করতে পারবো, সেলস বাজেটটা তৈরি করতে পারবো। এবার আসি all sales are on account based on past experience sales are collected on the following pattern। সো যেই মাসে সেল করি সেই মাসে 30% পাচ্ছি, এরপরের মাসে 65% আর বাকি 5% আনকালেক্টেবল থাকতেছে। আর সেলস ফর জুন টোটাল হলো 3 লাখ। সো আপনি এটার উপর বেস করে কালেকশন বাজেটটা তৈরি করতে পারেন। ঠিক আছে, স্যার। The company maintains finished good inventory equal to 15% of the following month sale। তার মানে এন্ডিং ফিনিশড গুড সে কতটুকু মেইনটেইন করে সেটা অ্যামাউন্টটা দেওয়া আছে। সো সেটার উপর বেস করে আপনি কি করতে পারেন, প্রোডাকশন বাজেটটা তৈরি করতে পারেন। এবার দেখেন কি বলছে, each umbrella requires 4 feet of gilden, a material that is sometimes hard to acquire. Therefore the company requires that the ending inventory of gilden be equal to 50% of the following months production need। তাহলে এন্ডিং ইনভেন্টরি কত হবে সেই অ্যামাউন্টটা আপনার বলে দেওয়া আছে। The inventory of gilden on hand at the beginning and ending কত সেটাও আপনার দেওয়া আছে। তো জুন 30 কত হবে, সেপ্টেম্বর 30 কত হবে সেটা আপনাকে বের করে আপনাকে করতে হবে এবং সেটার কস্ট কত সেই জিনিসগুলো আপনার দেওয়া আছে। এটার পেমেন্ট মেথোডোলজি কি সেটাও দেওয়া আছে এবং জুলাই 1 তারিখ অর্থাৎ কোয়ার্টারের বিগিনিং এ আপনার পেবল অ্যামাউন্টটা কত ছিল সেটাও দেওয়া আছে।
তো এগুলোর উপর বেস করে আপনাকে সেলস বাজেট তৈরি করতে হবে, প্রোডাকশন বাজেট তৈরি করতে হবে, ডিরেক্ট ম্যাটেরিয়াল বাজেট তৈরি করতে হবে, শিডিউল অফ এক্সপেক্টেড ক্যাশ কালেকশন এবং ক্যাশ ডিসবার্সমেন্ট, এই জিনিসগুলো তৈরি করতে হবে। আমার মনে হয় যে এই একটা প্রবলেম করলে আপনাদের অনেকগুলো সলভ হয়ে যাবে। আর আমি আরেকটা দিব, একটা হলো ক্যাশ বাজেট। তাহলে 8-এর 28 আপনারা বাসায় কালকে করবেন, এটা কি বুঝতে পারছেন আপনারা? জি স্যার। নাম্বার প্রবলেমটা আপনারা বাসায় করবেন। আর আমি আরেকটা দিই আপনাদেরকে। সো এটা হলো 8-এর 26 ক্যাশ বাজেট শিডিউল ডকুমেন্টস। সো 8-এর 26 নম্বরটা এবং 8-এর 28 নম্বরটা, এই দুইটা প্রবলেম আপনারা কালকে করবেন। এই দুইটা প্রবলেমের উপর আমরা আগামীকাল ডিসকাস করব, ঠিক আছে? জি স্যার। স্যার 8-26 আর 8-28। 8-এর 26 আর 8-এর 28। ওকে। আমার মনে হয় যে দুইটা প্রবলেম সলিউশন করতে কালকে আপনারা যদি করে ফেলেন, কালকে আমরা একদিনে পারবো না দুইটা প্রবলেম সলিউশন করতে, 1.5 ঘন্টা হবে না। তো আপনারা সবাই বাসায় এটা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে যে জায়গাগুলোতে প্রবলেম, অথবা আমরা নিজেরাও এই জায়গায় এই জিনিসগুলো প্রিপেয়ার করব। আর আরেকটা জিনিস হলো, আর আমি আরেকটু বলবো যে এই এক্সারসাইজ, এক্সাম্পল প্লাস যে জিনিসগুলো আছে সেগুলো একটু রিডিং করবেন আপনারা, তাহলে কোশ্চেনটা কি টাইপ হইতে পারে সেই জিনিসটা বুঝতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আসি, এবার আপনাদের কোশ্চেনে আসি। আপনারা কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে? স্যার জি স্যার আমার হলো স্যার যে ক্যাশ কালেকশন স্যার, এটাতে হলো স্যার ওই পার্সেন্টেজ যেগুলো থাকে এই 20%, 70%, 5%, স্যার আমার এগুলো কনফিউজ হয়ে যায় যে আসলে কোন অ্যামাউন্টের উপর কোনটা হবে। আপনি তো বাজেটের সেলস বাজেট থেকে আপনি টোটাল সেলস রেভিনিউটা জানেন, তাই না? জি জি। এই সেলস রেভিনিউর উপর বেস করে আপনার কি হবে, ক্যাশ কালেকশনটা হবে। ধরুন আপনার এপ্রিল মাসে সেলস আছে 1 লাখ টাকা, আপনার জি জি। কালেকশন প্যাটার্নে বলে দিল যে আপনার যেই মাসে সেল করবেন সেই মাসে 20%, এরপরে ফলোইং মান্থে 70%, এরপরে ফলোইং মান্থে 10%। তার মানে কি, এপ্রিলে আপনি যেটা সেল করবেন তার 20% এপ্রিল মাসে, 70% যাবে হলো মে মাসে, আর বাকি 10% যাবে জুন মাসে কালেকশনটা। তাহলে 1 লাখ টাকার 20% হলো এপ্রিল মাসে, তাহলে 20,000 টাকা এপ্রিল মাসে কালেকশন করবেন। এই 1 লাখ টাকার 70% মানে 70,000 টাকা আপনি মে মাসে কালেকশন করবেন, আর বাকি যে 10,000 টাকা, এই 10,000 টাকা জুন মাসে কালেকশন করবেন। তার মানে আপনার যে কালেকশন প্যাটার্নটা যেটা দেওয়া থাকবে প্রতিটা কোম্পানির জন্য আলাদা আলাদা হবে। কোন কোম্পানি বলবে যে আমি 10% কালেকশন করতে পারবো না, কোন কোম্পানি বলবে যে আমি ফুল অ্যামাউন্ট কালেকশন করতে পারবো। তো এটা ডিপেন্ড করবে আপনার কোম্পানি পলিসির উপর। তো পলিসিতে বলা থাকবে যে কোন মাসে আপনি কতটুকু কালেকশন করবেন, ঠিক আছে? জি স্যার। আর কারো কোনো কোশ্চেন? সবাই একবার চুপচাপ কেন? স্যার আমাদের যে এই মানে লেবার বাজেটটা করছেন স্যার, এটা যদি আবার যদি একটু রিভাইজ দিতেন একটু ভালো হতো। লেবার বাজেট আপনি আমাকে একটু বলেন লেবার বাজেট আমরা কিসের উপর বেস করে করি? তো লেবার বাজেট আমরা হচ্ছে মানে মানে পাওয়ার ডিরেক্ট ডিএলএচ এর মধ্যে প্রোডাকশনের উপর বেস করে করি, তাই না? জি স্যার। তো প্রোডাকশন যদি 10 ইউনিট হয়, প্রতিটা ইউনিট প্রোডাকশন করতে যদি আমার ধরেন 0.5 লেবার আওয়ার লাগে, তাহলে আমার টোটাল লেবার আওয়ার লাগবে কত? স্যার 5 into 0.5 তাহলে 5, তাহলে জি টোটাল স্যার। লেবার আওয়ার লাগবে 5। আর কোনো কোশ্চেন আছে? না আপাতত কোশ্চেন নাই। এখন কোশ্চেনটা কোন জায়গায় হয় তাহলে? স্যার ওই যে এবার কোশ্চেনটা হয় যে আমার এবার বের করতে হবে যে আসলে আমার লেবার আওয়ার যেটা বলা আছে এটা কি রেগুলার আওয়ার না ওভারটাইম আওয়ার, তাই না? জি স্যার। এখন আমাদেরকে এই কোশ্চেনে বলে দেওয়া থাকবে যে আসলে এই জায়গায় কি রেগুলার আওয়ার হচ্ছে না ওভারটাইম আওয়ার হচ্ছে। ধরেন তারা মান্থলি একটা ফিগার বলে দিল যে আমার কি করতে হবে, 1500 বা 2000 আওয়ার আমাকে কি করতে হবে, মিনিমাম 2000 আওয়ারের জন্য কি করতে হবে, তাদেরকে পেমেন্ট করতে হবে। মিনিমাম যখন 2000 আওয়ারের জন্য পেমেন্ট করতে হবে, তার মানে ইট অ্যাজিউম দ্যাট দিস ইজ রেগুলার আওয়ার। মানে এই টাকা তারা কম করুক, তারা যদি লেবার আওয়ার কমও লাগে তাহলেও আমাকে কি করতে হবে, 2000 আওয়ারের জন্য পেমেন্ট করতে হবে। নর্মালি কোশ্চেনে এরকম বলা থাকে না। নর্মালি কোশ্চেনে যেটা বলা থাকবে এটা হলো আপনার টোটাল আওয়ার কতটুকু, আপনার রেগুলার আওয়ার পার ডে কতটুকু, আর ওভারটাইম কত করেছে। তো এই সিগ্রিগেশনটা আপনারা প্রথমে করবেন যে আমার টোটাল আওয়ার কতটুকু লেগেছে আর আমার টোটাল রেগুলার আওয়ার কতটুকু সেটা বের করে নেবেন। তো টোটাল আওয়ার থেকে রেগুলার আওয়ার বাদ দিয়ে আপনার ওভারটাইম আওয়ারটা বের করবেন। তারপর যে কাজটা করবেন, রেগুলার আওয়ারের জন্য পার আওয়ার পেমেন্ট কত, ওভারটাইম আওয়ারের জন্য পার আওয়ার পেমেন্ট কত, এটা বের করবেন।
তারপর আপনারা কি করবেন, টোটাল কস্ট কত সেটা বের করবেন। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন নেই? সবাই একবার চুপ স্যার থাকবেন। আজকে ম্যাথ করতে পারলে কালকে কোশ্চেন করতে পারবো। স্যার সেটাই বলতে চাচ্ছিলাম। বুঝতে পেরেছি। এটা হলো আসলে অনেকগুলো, ধরেন আমি যদি এক্সেলে না করতাম, আমি কিন্তু আসলে এটা ফিজিক্যালি ক্লাসগুলো বোর্ডেও করানো যায় না এই প্রবলেমগুলো। কেন করানো যায় না জানেন? কারণ আপনি যখন ক্যাশ বাজেট করবেন আপনার সবগুলো বাজেট লাগবে। আপনি প্রোডাকশন বাজেট করলে আপনার সেলস বাজেট লাগবে, আপনি মেটেরিয়াল বাজেট করলে আপনার প্রোডাকশন বাজেট লাগবে। তাহলে বোর্ডে তো আসলে সবগুলো ইনফরমেশন অ্যাভেলেবেল থাকে না, তাই না? সো এই বাজেটের প্রবলেমগুলোর ক্ষেত্রে আমি ফ্রাঙ্কলি বলি এক্সেল বেস্ট। আপনাদেরকে যে আমি এক্সেলে আসলে দেখাইতে পেরেছি, মানে আপনারা ফিজিক্যালি ক্লাস আসলে এটা দেখানো যায় না। স্যার এটা একটা এক্সেলের সুবিধা স্যার। এটা হলো এক্সেলের সুবিধাটা। এবং ফিজিক্যালি ক্লাসে যেটা হয় কি, ধরেন আমার মাল্টিপ্লিকেশন, সাম, ডিডাকশন এগুলোর জন্য আমার ক্যালকুলেটরের উপর ডিপেন্ড করতে হয়। তো এখানে আমার কি হচ্ছে, এক্সেলে করছি যেহেতু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর ফিজিক্যাল ক্লাসে যদি আমি করাইতাম, আমি বড়জোর 1.5 ঘন্টাতে 3 থেকে 4টা আইটেম করাতে পারতাম, এর বেশি করাতে পারতাম। জি স্যার। পরে আমরা আজকে কি করলাম, ক্যাশ বাজেট পর্যন্ত শেষ করে ফেললাম। জি স্যার। সো আগামীকাল আমরা যে কাজটা করব, আমরা আপনাদের এই যে দুটো প্রবলেম গুলো, এই দুটো প্রবলেম নিয়ে ডিসকাস করে আমরা ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট শেষ করব। ঠিক আছে? জি স্যার। ওকে। শেষ করার পরে দেন আমরা একটা কম্প্রিহেনসিভ প্রবলেম করব, যেটাতে বইয়ের রিকোয়ারমেন্ট যাই থাকুক, যে কোনো একটা প্রবলেম নিয়ে আমরা পুরো জিনিসটা আবার করব। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। সো আমাদের বাজেট জন্য আরো 2টা ক্লাস লাগবে। সো সবাইকে ধন্যবাদ। আমার মনে হয় যে আগামীকাল ইনশাআল্লাহ যদি আমরা সুস্থ থাকি আবার দেখা হবে। ঠিক আছে? জি স্যার, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ। জি স্যার।